স্টার্ট করে দিলাম। আমরা তোমার স্ক্রিনটা শেয়ার করি। বেশ, স্ক্রিন চলে এসছে। হ্যাঁ স্যার। ঠিক আছে, আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আলোচনা করছি। তো ইএম ওয়েভ ইন ভ্যাকাম আমরা সবই জানি। ভ্যাকামে ইট ইজ গোয়িং অ্যাজ আ পিওর ওয়েভ, যার ভেলোসিটি আমরা জানি যে সি ইজ 1/√μ0 ε0। আর কিছু জানার নেই, বিভিন্ন রকমের ফ্রিকোয়েন্সিজ রয়েছে। ইজ কাইন্ড অফ E0, যে কোনো একটা দিকেও যাবে, যেদিকে যাবে সেই দিকটাতে আমি এরকম ধরে নেব যেভাবে যাবে ম্যাগনেটিক ফিল্ড ইজ করেসপন্ডিং K ক্রস E/C। আমরা ভ্যাকামে দেখতে পাচ্ছি দে আর ট্রান্সভার্স ওয়েভ, মানে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড তারা পারপেন্ডিকুলার, এবং দুজনেই ওয়েভের যেটা ডিরেকশন অফ প্রপাগেশন তার সঙ্গে পারপেন্ডিকুলার। দিস ইজ দ্য ভ্যাকাম ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এর মধ্যে যা যা কিছু ছিল আমরা সেগুলো দেখেছি। এর মধ্যে কি কি ছিল, যে না ওয়েভের প্রপাগেশন ভেলোসিটি ইজ সি ইজ দ্য ভিপি হুইচ ইজ ওমেগা বাই কে। এখানে কোনো গ্রুপ ভেলোসিটির কনসেপ্ট নেই ইন দ্য ভ্যাকাম। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ একদম ডিরেক্টলি এভাবে সরাসরি চলে যায়। এখান থেকে আর যে জিনিসগুলো আমরা পেয়েছি দ্যাট ওয়াজ দ্য এনার্জি ডেন্সিটি, তার টাইম অ্যাভারেজ ওভার এ পিরিয়ড, সেটা এপসাইল হাফ অফ এপসাইলন E0 স্কোয়ার, এবং পয়েন্টিং ভেক্টর অ্যাভারেজ which is the intensity, that was nothing but U into C. এগুলো একদম রিপিটেশন, এগুলো একদম আরেকবার করে গোটা জিনিসটা তাহলে একদম স্টেপ বাই স্টেপ আমার মধ্যে কনসেপচুয়ালি বিল্ড আপ হয়ে যাবে। দ্যাট ওয়াজ ইন ভ্যাকাম। এইবার তুমি যদি ইন ডাইইলেকট্রিক্স করো, এরপরের স্টেপগুলো একটা একটা, যে ইএম ওয়েভ ইন ভ্যাকাম, ইএম ওয়েভ ইন ডাইইলেকট্রিক্স, ইএম ওয়েভ ইন কন্ডাক্টর, ইএম ওয়েভ ইন আ মিক্সচার অফ কন্ডাক্টর এন্ড ডাইইলেকট্রিক্স। প্রত্যেকটা জিনিসই আমার ম্যাক্সওয়েল ইকুয়েশন থেকে করেসপন্ডিং সলিউশনসগুলো বেরোবে। এটা আমার ফার্স্ট স্টেপ। এরপরে যখন আমরা ডাইইলেকট্রিক্স করেছি, ডাইইলেকট্রিক্সেও আমার, আচ্ছা এখান থেকে একটা জিনিস কিন্তু আমরা পড়াইনি, কিন্তু সেটা তোমরা পড়ে নেবে, হুইচ ইজ পোলারাইজেশন। সেলফ স্টাডি ফ্রম এনি অফ টেক্সট বুক। এরপরে ডাইইলেকট্রিক্সে যখন ইএম ওয়েভ যায় ইন এ মিডিয়াম, ডাইইলেকট্রিক মিডিয়াম, তখন কিছু কিছু জিনিস জানতে হবে, যে দ্য ভেলোসিটি হ্যাজ বিকাম 1/μ নট μ0 ε0। তুমি এখান থেকে স্কোয়ার রুটটাকে এইভাবে বের করতে পারো, হুইচ ইজ লাইক μr ε0 1/μ0 ε0, which is c by, so hence the n, which is c by v. This is your refractive index.
যখন দুটো মিডিয়ামের মধ্যে এবং এর বাকি যে করেসপন্ডিং ট্রান্সভার্স নেচারটা রয়েছে সেটা তোর কোথাও হারিয়ে যাচ্ছে না। সো পোলারাইজেশনের কনসেপ্টটাও ইকুয়ালি রয়েছে। এর যে বাকি জিনিসগুলো যে এনার্জি ডেন্সিটি ইউ না অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইন দ্য ডাইইলেকট্রিক্স, তুমি বুঝতেই পারছো যে এটা উইল বি লিটল বিট ডিফারেন্ট। তো কীরকম ডিফারেন্ট হচ্ছে না সেটা বলার আগে আমি আরেকবার ম্যাক্সওয়েলস ইকুয়েশন ইন ডাইইলেকট্রিক্স লিখে ফেলবো। অফকোর্স চার্জ অ্যান্ড কারেন্ট ফ্রি রিজিয়নই আমরা ডিল করছি, যে জায়গাটায় বানান ভুল, জেনারেলি এইভাবে লেখা হয় রো ফ্রি কার্লি, এটাকে এভাবেই লেখা হয়। Divergence B will be 0. Curl of H, এখানে H লেখা হবে যে ফ্রি কারেন্ট প্লাস ডেল জি। তো এটা ইন জেনারেল ইকুয়েশন যেখানে ফ্রি চার্জ অ্যান্ড ফ্রি কারেন্টস আর দেয়ার। আর আমরা যখন ইএম ওয়েভটা যখন করছি তখন কিন্তু চার্জ অ্যান্ড কারেন্ট ফ্রি রিজিয়নেই করছি, ফ্রি চার্জ অ্যান্ড ফ্রি কারেন্ট ফ্রি। বাউন্ডের উপরে আমার খুব বেশি নেই এখানে কন্ট্রোল, but when you are dealing with it at its rho f and jf সমান 0, এইটাতে আমরা ডাইইলেকট্রিকের মধ্যে ইএম ওয়েভ ক্যালকুলেট করছি। এনার্জি ইন এ of a EM wave, but in general energy in inside a dielectric or a magnetic medium, electrostatic energy, magnetostatic energy, সেটা আমরা জানি যে আমার আগে ছিল এপসাইলন ইন্টু E0 স্কোয়ার বাই 2, এখানে D ইন্টু E, আর ম্যাগনেটিক মিডিয়ামের মধ্যে এনার্জিটাকে কি লিখবো তাহলে? এটাকে যদি ডিই লিখতে হয় তাহলে ম্যাগনেটিক মিডিয়ামটাতে কি হওয়া উচিত, যেটা ছিল বি স্কোয়ার বাই 2 H dot B. B dot H. হ্যাঁ, বি ডট এইচ আমি লিখে ফেলবো। Half. বেশ, তাহলে করেসপন্ডিং এই মিউটাও চেঞ্জ হয়ে যাবে। এই জিনিসটার গোটাটার অ্যাভারেজ, দুটোর মধ্যেই একটা সাইনোসয়েডাল কম্পোনেন্ট রয়েছে, কিন্তু বাকি জিনিসগুলো একটু করে চেঞ্জ হয়ে যাবে। তো একটু ডিমেনশনটা মিলিয়ে নিলেই বুঝতে পারবি যে এটার ক্ষেত্রে কি হওয়া উচিত। খুব বেশি কিন্তু প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টে চেঞ্জ হবে না। তুই যদি ওই জিনিসটাই রাখি, আমরা হাফ অফ এপসাইলন নটটাই রাখি, তো আর অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দেখবি এটা ওই রুট অফ এপসাইলন আরটা চলে এসে E0 স্কোয়ার আর একটা এপসাইলন এরকম চলে আসছে। এনার্জি ইজ ইনক্রিজ। বেশ, এখানে বল, বলছি যে রুটটা কি হবে? রুটটা হবে না? মানে শুধু ই টাইমস হবে তো, ই ইকুয়াল টু ই জিরো টাইমস ই আর। রুটটা ভুল দিয়েছি, রুট লিখে অভ্যাস হয়ে গেছে। বেশ, এইবার আরো দুটো একটা জিনিস একটুখানি ছোট্ট করে বলে দেবো, তারপরে এগোবো। যেমন আমরা জানি যে দুটো মিডিয়ামের মধ্যে দিয়ে যদি, দুটো আলাদা আলাদা মিডিয়ামের মধ্যে দিয়ে যদি যায় EM wave, so what happens is frequency remains same, wavelength changes.
ল্যামডা এন্ড ভি চেঞ্জ হয়, ফ্রিকোয়েন্সিটা একই থাকে এবং এদের মধ্যে যে আমি রিফ্লেকটিভ ফর দিস 90 ডিগ্রি মানে সরাসরি পারপেন্ডিকুলার ইনসিডেন্স যখন হচ্ছে তখন আমি E0 R is N1 minus N2 by N1 plus N2 E0 I, আর এগুলো সবই কিন্তু যেন একদম তোমার মাথার মধ্যে থাকে, এটাতে মড দেওয়ার দরকার নেই। বেশ, এই ইনসিডেন্টটা মনে রাখাটাই ভালো। এটার ইনসিডেন্ট বলছি মানে 90 ডিগ্রি পারপেন্ডিকুলার ইনসিডেন্ট অ্যাঙ্গেলটাই জেনারেলি আমরা সবাই মনে রাখি। এছাড়াও আরও অবলিক অ্যাঙ্গেলের কায়দা আছে। অবলিক অ্যাঙ্গেল দুরকম, আলাদা আলাদা কেসের জন্য আবার পোলারাইজেশন, দুটো আলাদা টাইপের পোলারাইজেশন ফর অবলিক ইনসিডেন্স, সেটা আমাদেরকে পড়তে হয়। তো সেটাও আমি একবার লিখে ফেলবো। আর কি বলতে হবে এটা বলার আগে, হ্যাঁ, এখানে দুটো জিনিস হয় আরও। সেটা হচ্ছে যে যখন ডাইইলেকট্রিকে হয় দ্য প্রপাগেশন ভেলোসিটি, দ্য ফেজ ভেলোসিটি ইজ ওমেগা বাই কে, কিন্তু এখানে একটা গ্রুপ ভেলোসিটির কনসেপ্ট চলে আসবে which is d omega dk and which will be relevant যখন কিনা for multiple wavelength, ওয়েভলেন্থ যদি শুধু একটাই থাকে ফলে এটার খুব বেশি কিছু কাজ নেই, বাট ফর মাল্টিপল ওয়েভলেন্থ, তোর যদি মাল্টিপল ওয়েভলেন্থের জন্য দেখা যাবে যে দ্য ভেলোসিটি অফ প্রপাগেশন ফর দ্যাট পার্টিকুলার ওয়েভলেন্থ আর ডিফারেন্ট, মানে একটা একটা আলাদা আলাদা ওয়েভলেন্থের জন্য আলাদা আলাদা রকমের প্রপাগেশন ভেলোসিটি, সেটা আমরা হয় এক্সপেরিমেন্টালি অবজার্ভ, সেই ঘটনাটাকে বলে ডিসপারশন। তো এখান থেকে অঙ্ক দিতে পারে ডিসপারশন ওমেগা চেঞ্জেস উইথ কে, ভাইসি ভার্সা আর কি। মানে ডিফারেন্ট ল্যামডা, ডিফারেন্ট প্রপাগেশন ভেলোসিটি। এবং এটার থেকে আমি বলেছিলাম, হয়তো তাদেরকে না বা নাও বলে থাকতে পারি, যে এটা এখানেই শেষ নয়, এখান থেকে আরেকটা ইকুয়েশন বানানো যায় যেটার থেকে অঙ্ক পড়ে অনেক সময়, যে ওয়েল এনটা গিভেন এন অ্যাজ এ ফাংশন অফ ল্যামডা, ফাইন্ড দ্য গ্রুপ ভেলোসিটি given n as a function of lambda. এটা কি আগের দিন আগে করিয়েছিলাম, কখনো বলেছিলাম? কেউ মনে করতে পারছিস? কেটাকে ল্যামডাতে চেঞ্জ করে, মেনশন করেছিলেন। হ্যাঁ, কিন্তু কেউ কেউ সেটা করে ফেলিসনি। এটা 2-3-4 লাইন, 4-5 লাইনের কষার একটা ব্যাপার রয়েছে। যদি সময় পাই আমরা লাস্টে করিয়ে ফেলবো, ইন কেস মনে হয় না টাইম পাবো বলে। কিন্তু সেটা কেউ যদি যেগুলো বলি একটা দুটো ভালো স্টুডেন্ট একটু যদি কষে টষে নিতে পারিস তাহলে একটু সুবিধা হয়। সবই যদি আমি ক্লাসে করে ফেলবো সেটা তো সম্ভব হয় না। ঠিক আছে, দেখা যাক। আমরা অবলিক, এটা কিছু না, মানে জাস্ট নাথিং, ভেলোসিটিটাকে এবারে লিখে this vp, this is the phase velocity. তো phase velocityটা in terms of n, which is then n is nothing but c by v, তাহলে v is c by n। তো এখানে আমি সেজন্য, আর এই ডি ওমেগা ডি কেটাকে, আচ্ছা দূরে গেলাম যখন, সেটা খুব একটা কঠিন কিছু না। ওমেগা ইকুয়ালস টু সি বাই এন কে, এবার সেখান থেকে হুম, তো এটা কোনো সমস্যা না। এই কার মাইক অন হয়ে আছে?
সবাই যে কি ভয়ানক পড়াশোনা করছে সে আমি বুঝতেই পারছি। এইসব রিলেশনগুলোকে একটু কাজে টাজে লাগিয়ে তুই আরামসে বের করে দিতে পারবি। This is VP plus then K into DDK over VP. আর this VP is C by N. N as a function of lambda আর K টার মধ্যে কিন্তু lambda লুকিয়ে আছে। DDK is DD lambda. আগে আমি জেনারেলি অপারেটরটাকে পরে লেখাটাই মঙ্গল সবসময়। And lambda is 1 by 2 pi by K. K is 2 pi by lambda. তাহলে ল্যামডাটা যদি 2 pi by K বসাই তাহলে this will be DDK over 1 by K. কেগুলোকে লাস্টে আমি শুধু কেগুলোকে পরে চেঞ্জ করে ফেলতে পারি। এইটা আমি বলেছিলাম যে একটু করে নিই। Theta is a constant, so এটা 2 pi by K square, আমি এখানেই ল্যামডা লিখে দিয়েছি। 2 pi by K DD lambda over C by N, তো সিটাকে বাইরে বের করে দিলাম। This will be minus আরেকটা মাইনাস 1 by N square dN d lambda. তো একটু মাইনাসে গন্ডগোল হবে না? না হবে না, because dN d lambda will have another minus. 2 pi C by K, K is 2 pi by lambda 1 by N square dN d lambda. এটাই বলতে চাইছিলাম। 2 pi 2 pi কেটে ফেটে গেল, একটা N square রইল, একটা lambda রইল, এটা যা হবে তাই। তো এই হচ্ছে মূল গল্প। dN d lambda will have a minus, কেননা in generally n is a plus b by lambda square একটা approximation এ, তো dN d lambda will have minus 2b by lambda cube. তো এইখান থেকে অঙ্ক করতে দিতে পারে, অ্যাটলিস্ট বিএসসির জেনারেল কারিকুলামই থাকে একটু অ্যাডভান্স কোর্সগুলোতে। তো এই জিনিসটা করে ফেলাটা খুব একটা কঠিন কিছু নয়, এটা বাড়িতে রিপিট দ্য ডেরিভেশন, খুবই সহজ। এবার অবলিক ইনসিডেন্সটা মনে না রাখলেও চলবে, তো যাই হোক। আমরা ডাইইলেকট্রিকেই রয়েছি কিন্তু। oblique incidence, the theta incident and theta reflection would be the same. There will be a theta t. এখানে তোমাকে ডিফাইন করতে হবে, ডিফাইন alpha is something cos transmission angle by incident angle, beta is mu1. এগুলো মনে রাখলে ভালো, না রাখলেও চলবে, অপশনাল। Then you will get after some derivation ওই n1 n2 জায়গায় এগুলো আলফা বিটা এরকম দাঁড়িয়ে যাবে। রিফ্লেকশন রিফ্র্যাকশন কোফিশিয়েন্ট একটু এদিক ওদিক করে, এটা সরাসরি এই জিনিসটার স্কোয়ার। ট্রান্সমিশন উইল বি 4 আলফা বিটা। ট্রান্সমিশনটা সরাসরি এর স্কোয়ার নয়, এর পিছনে অনেক কিছু থিওরিজ রয়েছে, সেগুলো জানলেও চলবে, না জানলেও চলবে। ওকে,
লিভ ইট আপ টু দিস ইজ ডাইইলেকট্রিক। এরপরে আরও অনেক কিছু আছে, পোলারাইজেশন অ্যাঙ্গেলগুলোকে, পোলারাইজেশন স্টেটগুলো আলাদা আলাদা করে ভেবে, এগুলোকে আলাদা আলাদা করে ভেঙে, ফ্রেনেল ইকুয়েশনস। সো লিভ অল দিস। ও জিজ্ঞেস করলে খুব কম লোকই করবে এবং আজ অব্দি খুব কম জিজ্ঞেস করেছে। বেশ, এর পরেরটা আমরা হলো পিওর কন্ডাক্টর। তো আমরা ভ্যাকাম অ্যান্ড ডাইইলেকট্রিক সম্বন্ধে খানিকটা এলিমেন্টারি আইডিয়া তৈরি করার পরে EM ওয়েভ ইন পিওর কন্ডাক্টর। স্যার পিওর কন্ডাক্টরের মধ্যে তো EM ওয়েভ যায় না। হ্যাঁ, ডেফিনেটলি যায় না, সেটাই আর একবার একটুখানি ঝালিয়ে নেওয়া। বাট খুব সামান্য যায়, মানে একেবারেই যায় না নয়, EM ওয়েভ পেনিট্রেট করে বাট অল্প দূরত্ব অবধি। কিন্তু দ্যাট উইল বি রিলেভেন্ট when your that medium, conductor medium is very thin. So EM wave decays exponentially inside conductor. স্যার এটা কিভাবে করতে পারি আমরা? হ্যাঁ পারি, কেননা পিওর কন্ডাক্টরের মধ্যে আমার যে, যেটা কিনা ফ্রি কারেন্ট, which is sigma into E, this is Ohm's law, and this এই সিগমা ইজ কন্ডাক্টিভিটি। বাহ, আমাদের প্রত্যয় বাবু ক্লাসে জয়েন না করে সুন্দর মেসেজ করে যাচ্ছেন গ্রুপে। এদেরকে মেরে হাত পাগুলো যেদিনে ভেঙে দেবো সেদিনে বুঝতে পারবে। বেশ, তো এরপরে ইকুয়েশন অফ কন্টিনিউটি তুমি যদি লাগাও, which will be divergence JF is minus del rho free del T. So সেটা যদি তুমি এখানে লাগাও, this will be sigma divergence E, and this will be sigma into rho free, that will be minus del rho F del T. একটা এপসাইলন ছিল, কোথায় গেল রে? ডাইভারজেন্স অফ ডেইলি রো এফ বাই ঠিক আছে, এপসাইলন, হয়েছে হয়েছে, একসঙ্গে সব চিৎকার করে ফেললে অ্যাকচুয়ালি। ডাইভারজেন্স অফ ই রো বাই এপসাইলন। তো যাই হোক, সবাই মিলে একসঙ্গে ডাইভারজেন্স ডিটা রো এফ আর ডাইভারজেন্স ই এখানে রো বাই এপসাইলন ছাড়া কিছু করার নেই। সো এখান থেকে তুমি তার সলিউশন খুঁজে বের করবে, যে শুধু এইটা ইউজ করেও অনেক সময় অঙ্ক এসেছে। তো এটা কিন্তু ঠিক ইএম ওয়েভের ব্যাপারে খুব বেশি কিছু প্রুফ করা হলো না। দিস ইজ আ থিওরি, মানে দিস ইজ এন স্টেটমেন্ট যেটা আমরা পরে প্রুফ করব। আর এটা অ্যাকচুয়ালি আমরা যেটা প্রুফ করলাম, যে ফ্রি চার্জেস also decays exponentially with respect to time inside conductor. এটা আমরা দেখলাম। এটা থেকে অঙ্ক এইভাবে দেয় যে কোনো একটা সিস্টেমের কন্ডাক্টিভিটি এবং তার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বলে দেওয়ার পর, ডাইইলেকট্রিক কনস্ট্যান্টও থাকে সামান্য একটা, একদম শূন্য, মানে একদম এপসাইলন নটটা নাও থাকতে পারে। that could be a mixture of a conductor and dielectrics. ফলে সেক্ষেত্রেও তোমার রো এফটা খুব দ্রুত চেঞ্জ হবে। ফলে এখানে এই মেনশনটা করে দেওয়া দরকার যে মিক্স অফ ডাইইলেকট্রিক অ্যান্ড কন্ডাক্টর, পিওর কন্ডাক্টর হওয়ার দরকার নেই,
এই মিডিয়ামের মধ্যে কিন্তু এই মিডিয়ামের মধ্যেও রো ফ্রি চার্জটা কিন্তু খুব কুইকলি, কতটা কুইকলি ডিপেন্ডস অন ইটস রেশিও সিগমা বাই ই, কিন্তু খুব কুইকলি যেভাবেই হোক তাড়াতাড়ি ডিকে করে যাচ্ছে। মানে ফ্রি চার্জেস ক্যান নট স্টে ইনসাইড এ কন্ডাক্টর। আমরা অনেকদিন আগে থেকেই জানি যে ফ্রি চার্জগুলো সব কন্ডাক্টরের বাইরে সারফেসে থাকবে, কিন্তু এখানে আমরা একটু ম্যাথমেটিক্যালি একটা প্রুভ করলাম। এখান থেকে অঙ্ক দেবে, হ্যাঁ, সিগমার এপসাইলন বলে দিয়ে বলবে কতক্ষণ পরে এটা 10 ভাগের 1 ভাগ হয়ে যাবে, কাইন্ড অফ। অ্যাসাইনমেন্ট তো করিস না, করে তো গোটা 10-15 ছেলে, ঠিক আছে, তারাই যদি করে একটু উদ্ধার করে তাহলেও চলবে। বেশ, এইবারে ইএম ওয়েভটার অ্যাকচুয়ালি কি হবে? এটা তো ফ্রি চার্জেস হলো, তো ইএম ওয়েভটা প্রথমে আমরা একটু পিওর টাইপের কন্ডাক্টরই ধরে নেব। সো যদি একটা পিওর কন্ডাক্টর থাকে, তো আমি একটা ম্যাক্সওয়েল ইকুয়েশনগুলোকে কিভাবে রেখেছি ধরেছিলাম সেটা আমরা অলরেডি দেখে নিয়েছি। তো আমরা একদম 100% পিওর কন্ডাক্টর প্রথমেই অ্যাজাম্পশন করে এগোনোর দরকার নেই। তুমি প্রথমে ধরে নাও যে ঠিক আছে, ডাইলেকট্রিক প্রপার্টি থাকতেই পারে, তারপরে আমরা এটাকে আরও জেনারেলাইজড জিনিসে নিয়ে আসবো। তো তো প্রথম থেকেই আমরা এটা একটা জেনারেল থিওরি করি। লেটস উই হ্যাভ আ মিডিয়াম, ম্যাক্সিমাম মেটেরিয়ালই কিন্তু তাই, with both conducting and dielectric properties. এই জিনিসটাকে বলে লুজি ডাইলেকট্রিক ম্যাক্সিমাম সময়। থেকে অনেক সময় বলা হয় লুজি ডাইলেকট্রিকও বলা হয়। তো সেক্ষেত্রে আমি যদি ম্যাক্সওয়েলস ইকুয়েশন থেকে স্টার্ট করি, ওকে, উই ডিল উইথ দিস ওয়ান্স এগেইন। ম্যাক্সওয়েল ইকুয়েশন একটাই আমাদের এখানে ভগবানের মতো, সব কিছুতেই যা কিছু ঘটবে সেখান থেকেই ঘটবে, যা কিছু হবে এখান থেকেই হবে। তো এবারে আমরা যেহেতু একটা ইএম ওয়েভ, তো আমরা এখান থেকে তাদের একটা জেনারেল ফরম্যাট ধরে নিচ্ছি যে দ্যাট ইএম ওয়েভ উইল হ্যাভ আ টাইম কম্পোনেন্ট ই টু দি পাওয়ার আই ওমেগা টি। কথাটা ভালো করে বোঝো, যেহেতু এটা একটা ওয়েভ, আমরা এর অ্যানালিটিক্যাল সলিউশন তো জানি না, ফলে আমরা প্রথমে ধরে নেব যে অ্যাজ ইট ইজ অ্যান ওয়েভ, সো দ্য ইএম ওয়েভ হ্যাভ sinusoidal time oscillation. যে টাইম পার্টটা এর সাইনোসয়েডালি হবে, সো সেক্ষেত্রে তুমি ইটাকে লিখতে পারো যে দ্যাট স্পেস পার্ট ইন্টু ই টু দি পাওয়ার, আমরা আই দিয়ে লিখবো না, কেন আইটা আমার কারেন্ট অনেক কিছুতে ইয়ে হয়ে যেতে পারে, তো টু অ্যাভয়েড কনফিউশন আমরা এটাকে জে লিখবো, যে দিস ইএস অ্যান্ড বিএস আর দ্য স্পেস পার্ট, স্পেস পার্ট অফ দ্য ওয়েভ, যেটা আমরা এখনো জানি না এক্স্যাক্টলি। আমরা এক্স্যাক্টলি ওটার ডেরিভেশনটা বিভিন্ন রকম টাইপের ওয়েভের জন্য আলাদা আলাদা রকম হবে, বাট অ্যাজ দিস ইজ মানে টাইমটা যেহেতু ই টু দি পাওয়ার আই ওমেগা টির সঙ্গে ভ্যারি করবে, মানে টাইমের সঙ্গে সঙ্গেও সাইনোসয়েডাল অসিলেশন করবে, তো আমরা সেখানে এইটা কাজে লাগিয়েই আমরা ম্যাক্সওয়েল ইকুয়েশনে বসিয়ে দিয়ে আমরা কিছু প্রপার্টিজ পেয়ে যেতে পারি। তো আমরা চেক করি আমরা কি প্রপার্টিজ আমরা পেতে পারি ম্যাক্সওয়েলস ইকুয়েশনে বসিয়ে। আমি এটাকে আবার পরের পাতায় নিয়ে যাব। তো দেখো, তুমি যদি ওই ইয়েটাতে বসিয়ে দাও, কার্ল ইটাতে বসিয়ে দাও, যে কার্ল ই, তো যেটা যদি কার্ল করো তো কার্ল হবে, যা হবে হবে। আর
তুমি এইটা যদি মাইনাস ডেল বি ডেল টি ছিল, এই ডেল বি ডেল টিটা টাইম অসিলেশনটা উইল বি জে একটা মাইনাস মাইনাস জে ওমেগা একটা, হ্যাঁ ঠিক আছে, মাইনাস জে ওমেগা বি, মানে যেহেতু বিটাকে, এতে যেহেতু টাইম প্রপার্টিগুলো এরকম, সো ডেল বি ডেল টি, এটা অনেক সময় আমরা করি যে স্পেস পার্ট আর টাইম পার্টকে আলাদা রেখে দিলে, সো দ্যাট জে ওমেগা উইল কাম আউট and that will be b. And similarly for del e del t, it will be j omega e. তো যাই হোক, তো বিটাকে আমি কিন্তু এর পরের লাইনে অ্যাপ্রক্সিমেট করব, মানে অ্যাপ্রক্সিমেট না, আমরা জানি যে বি ইজ মিউ এইচ, আমরা জানি বি ইজ মিউ এইচ, আমরা এখানে ইউজ করব, আর ডি ইজ এপসাইলন ই, উইল ইউজ ইট। তো তাহলে দেখো গোটা মিডিয়ামটা, দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। মিডিয়ামটার মধ্যে ডাইলেকট্রিক প্রপার্টিও আছে, খানিকটা খানিকটা কন্ডাক্টিং প্রপার্টিও আছে। সো এটাকে আমরা ইমপ্লিমেন্ট করছি কিভাবে, যে when I write JF, আমি JF-টাকে লিখবো সিগমা ই, দ্যাট সিগমা উইল বি দ্য কন্ডাক্টিভিটি। তো ওইটার মধ্যে আমি তার কন্ডাক্টিভ প্রপার্টিটাকে ইয়ে করলাম, অ্যাসিওর করলাম, যে যেহেতু লুজি ডাইইলেকট্রিক, তো আই উইল রাইট দিস, এন্ড যেহেতু এটা ডাইইলেকট্রিক প্রপার্টিও থাকতে পারে সামান্য, সো দেন আই উইল ইউজ দিস। Most of the material in real life will have both conducting and dielectric property. তো এই জিনিসটা আমরা সবসময় ইউজ করে যাব। সো এখানে আমি বি এর জায়গায় এইচটা ইউজ করে ফেলতে পারি। সিমিলারলি আমি যদি কার্ল এইচ করি, ইউ উইল সি কার্ল এইচ যা হবে হবে, আমরা সেটাকে কাজে লাগাবো। তো কার্ল এইচ ওয়াজ জে এফ প্লাস ডেল ডি ডেল টি। তো জে এফটার জায়গায় আমি সিগমা ই লিখবো, আর ডেল ডি ডেল টিটাকে প্রথমে ডিডিটি অফ ডি ইজ এপসাইলন ই, এপসাইলনটা বাইরে বের করে দেবো, আর ইটার যদি তুমি আবার ইয়ে করো, টাইম ডেরিভেটিভ করো, ইট উইল গিভ জে ওমেগা ই। তাহলে সিগমা ডি, ইটাকে আবার আমি ইতেই রাখতে পারি, হ্যাঁ ওটাকে আর ডিতে ট্রান্সফার করবো না, আমার সব ই এর টার্মসে থাকবে। দিস উইল বি সিগমা ই, এপসাইলনটা বাইরে বেরিয়ে গেল, আর ডেল ই ডেল টি উইল বি জে ওমেগা ই। So this is my two equation which will be used many a time. আমি কিন্তু এখানে গ্রিফিথস থেকে ডেভিয়েট করে যাচ্ছি, হ্যাঁ গ্রিফিথস রিলেটিভলি অল্পের উপর দিয়ে ছেড়ে দিয়েছে ব্যাপারটা। আমি জেনারেল থিওরি গ্রিফিথস করে এটা করেনি, কম করেছে। কেউ ওখানে কোনো মেসেজ লিখবি না, ঠিক আছে, কারণ আমি ওখানে কিছু দেখতে পাবো না। কেউ কোনো হাতও তুলবি না, কিছুই না, যার যা বক্তব্য মাইক্রোফোন অন করবি, বলে ফেলবি। স্যার ওটা ভুল করে হয়ে গেছে, মানে হয়েছে স্ক্রিনে হয়েছে হয়েছে হয়েছে, ঠিক আছে ঠিক আছে, নো ইস্যু, সেটা আর ব্যাখ্যা দেওয়ারও দরকার নেই, কোনো সমস্যা নেই। বেশ, আমরা বেশ ইন্টারেস্টিং জিনিস করছি। তো এই দুটো দেখো, এখনো অবধি আমার বুঝতে খুব একটা কিছু অসুবিধা হচ্ছে না। এই ডেরিভেশনটা তোমাকে করতেই হবে একবার দুবার তিনবার, তারপরে একটু বেসিক রেজাল্টগুলো লিখে রাখবে। তারপর থেকে তুমি যে কোনো সিস্টেম, যে টাইপেরই সিস্টেম হোক না কেন, তুমি উত্তরটা বের করে ফেলতে পারবে। তো এই দুটো রেজাল্ট আমার ইনিশিয়ালি আমি এখান থেকে পাচ্ছি, জাস্ট অ্যাজিউমিং যে উই হ্যাভ আ ওয়েভ হুইচ হ্যাভ আ সাইনোসয়েডাল টাইম অসিলেশন ইনসাইড দ্যাট মিডিয়াম। এইটা আমার বেসিক প্রি অ্যাজাম্পশন। এটার কিন্তু ওমেগাগুলো কেমন, সেটা একটা ফ্রিকোয়েন্সি কিছু এটা হবে, আর স্পেস পার্টগুলো কেমন সেটা নিয়েও আমরা কোনো মন্তব্য এখনো করিনি। We didn't comment about the space part yet. আমরা শুধু জানি যে এর একটা স্পেস পার্ট আছে, একটা টাইম পার্ট আছে। টাইম পার্ট will be a separate thing, it will be j omega t. Deviating from Griffiths, a fusion of
মানে মোস্টলি জ্যাকসন এটাই করে, কিন্তু জ্যাকসনটাকে একটু হালকা লাইট করে অন্য অনেক বইতেই এই আলোচনা করা থাকে। রক্ষিত চট্টোপাধ্যায় হ্যাবিট, অ্যাডমিনিস্ট্রেটর জোসেফ অ্যাডমিনিস্ট্রেটরও একটাই আছে মোটামুটি। তো যাই হোক, তো এটা আমরা পেয়ে গেছি। এরপরে আমরা এর স্পেস পার্ট নিয়েও কিছু কথাবার্তা বলার চেষ্টা করব। যে আমরা দেখো প্রথমে যদি এর কার্ল গুলোকে আমি আরেকবার কার্ল অফ কার্ল করার চেষ্টা করছি, যে লেট হ্যাভ আ ডাবল কার্ল হিয়ার। দেখি কি দাঁড়াচ্ছে জিনিসটা। এটা আমার কাছে রয়েছে। So if you have a curl of curl E, তো এটা কিছুই না, this is grad of divergence E minus Laplacian E. এটা আমার ভেক্টর আইডেন্টিটি। সো আমি এখান থেকে কার্ল অফ কার্ল ই যদি করি, অপারেট দিস হিয়ার, সো বাঁদিকে যা আছে রাইট হ্যান্ড সাইডে আমি জে ওমেগা, না আমার অ্যাকচুয়ালি তিনটে জিনিস লেখা উচিত ডান দিকে, ঠিক আছে এটা পরে লিখছি নাকি, না ঠিক আছে লিখে ফেলি, তোমরা বুঝে নিতে পারবে যে এটাকে উপর অপারেট করছি, এটার উপরে করিয়ে দিচ্ছি, আর প্রথমে আমি আইডেন্টিটিটা লিখলাম। So j omega mu curl of h, and curl of h is nothing but this. So I will have j omega mu, this I use it here, এখানে কার্ল এইচটা ইউজ করবো, তাহলে মাইনাস জে ওমেগা মিউ, কার্ল এইচটা ইজ সিগমা প্লাস জে এপসাইলন ই। এটা গুণ টুন করে ফেলতে পারি। সো এটা যদি গুণ করে ফেলি, আমার যেটা দাঁড়াবে, এটার সঙ্গে এটা গুণ করলে there will be মাইনাস, ওকে, মাইনাস মাইনাস আবার প্লাস, এটা মাইনাস এর জন্য একটা জে স্কোয়ার যদি প্লাস, তাহলে ওমেগা মিউ একটা ওমেগা স্কোয়ার, সেকেন্ড টার্মটা আগে লিখছি, ওমেগা স্কোয়ার মিউ এপসাইলন মাইনাস জে omega mu sigma into E. Okay. So this is curl of curl E, which is curl of grad of divergence E minus Laplacian E. This is this. বেশ, এরপরে আমার প্রথম বক্তব্য হচ্ছে যে the free charges are not there as the medium have conducting property, then at equilibrium, মানে ইনিশিয়ালি ওয়েভটা দেওয়া হচ্ছে, ওই মুহূর্তে একটু ঝটকা লাগবে, আফটার সাম টাইম ইকুইলিব্রিয়াম বেশ ইন্টারেস্টিং জিনিস, the rho f will be 0 inside the conductor, মানে কন্ডাক্টিং প্রপার্টি থাকলে সিগমা থাকলেই রো এফ 0 হয়ে যাবে, ডাইলেকট্রিকও থাকুক না কেন, হ্যাভ আ ডাইলেকট্রিক প্রপার্টি, কিন্তু কন্ডাক্টিং প্রপার্টিটা যতটুকুই সিগমা আছে তার মধ্যে, that sigma will make this rho f 0. কেন আমরা একটু আগেই দেখেছি যে rho f সমান rho 0 e to the power minus sigma by epsilon t. So from here divergence E is 0, so I have minus Laplacian E is this,
দেন আই ক্যান রাইট এটা একটা মাইনাসটা উল্টো দিকে করে দিয়ে জে ওমেগা মিউ সিগমা মাইনাস ওমেগা স্কোয়ার মিউ ই। This is a very important result যেটা ধরে আমি অনেক কাজ করব। সিমিলারলি তোমরা প্রুভ করবে যে স্টার্টিং ফ্রম কার্ল অফ কার্ল এইচ similarly you prove starting from curl of curl h যে ল্যাপ্লাসিয়ান h টাও এই একই জিনিস দেবে যে মিউ সিগমা ওমেগা ওমেগা সিগমা মিউ ওমেগা মিউ সিগমা অর্ডারিংটা আলাদা হতেই পারে, সেটা সমস্যা না। এটা প্রমাণ করে ফেলবে। বেশ, ভেরি গুড। এটা সিলেক্ট হয়ে যাচ্ছে, এটাও সিলেক্ট হবে। আচ্ছা, এই মালটাকে আমাকে আনগ্রুপ করতে হবে। ওকে, এইটা আমি পরের পাতায় নিয়ে যাই। এটা আমার একটা ইম্পর্টেন্ট রেজাল্ট স্টার্টিং ফ্রম কার্ল অফ ই অ্যান্ড এইচ। এইবার আমি বললাম যে এই জিনিসটাকে একখানা গামা স্কোয়ার ডিফাইন করলাম, যে ডিফাইন গামা স্কোয়ার ইজ ওই মাঝখানের যে জিনিসটা রয়েছে এটা ঠিক ওয়েভ ইকুয়েশন হচ্ছে না, ইটস হ্যাভ আ কমপ্লিকেটেড ওয়েভ ইকুয়েশন। তো যাই হোক, এটাকে আমি গামা স্কোয়ার ডিফাইন করলাম জে ওমেগা মিউ সিগমা দিস। তো যদি আমি গামা স্কোয়ার ডিফাইন করি তাহলে দেখো এই জিনিসটা হবে this is E and this is and তো দেখো এই জিনিসটা ইজ লুকস লাইক আ সাইনোসয়েডাল হারমোনিক সিম্পল হারমোনিক অসিলেশন ইকুয়েশন টাইপ। এটার সলিউশনও আমরা বের করতে পারবো। তো এটার জন্য একটা মিনিমাম থিওরি আমাদের জেনে নিতে হবে, যে সেটা আমরা ম্যাথমেটিক্যাল মেথডসের ব্যাপার। আমরা আপাতত ধরে নিচ্ছি যে আমরা সেই ম্যাথমেটিক্যাল মেথডসের বেসিক থিওরিটুকু জানি। তো এই জাতীয় যখন একটা জিনিস আসে যে হুইচ ইজ দ্য ইকুয়েশন ইজ লাইক দিস, মানে এটা দেখতে সিম্পল হারমোনিক অসিলেটর ইকুয়েশন, but with that gamma square have a complex quantity, এর মধ্যে একটা কমপ্লেক্স নেচার রয়েছে। তো গামা স্কোয়ার ইজ কমপ্লেক্স। এটা যদি রিয়েল হতো তাহলে একদম খুব সহজ ছিল। এই গামা স্কোয়ারেরটাকে যেটা মাইনাস, মানে দেখতাম যেটা প্লাস না মাইনাস, মাইনাস হয়ে গেলে তো একদম সিম্পল হারমোনিক অসিলেটর ইকুয়েশন। মানে গামা স্কোয়ার যদি বলতাম -3 বা -5 সামথিং লাইক দিস, which would be a simple harmonic oscillator solution. বাট এখানে গামা স্কোয়ার ইজ কমপ্লেক্স। তো সেই জন্য এটাকে একটু কায়দা করে ভাবতে হবে, যে টেক তুমি এটা হোমওয়ার্ক ক্লাস এইচএস লেভেলেরই, যে গামা ইজ আলফা প্লাস আই বিটা। তো এইবার তুমি হোমওয়ার্ক যে তাহলে গামা স্কোয়ার ইজ আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার plus I into 2 alpha beta equate with the real part and the complex part
The real part is omega square mu epsilon. The complex part is mu sigma omega. এখানে একটা ওমেগা লেখা হয়, ওমেগাটা আসেনি আর কি কপিটার সঙ্গে। Okay, so then equate with this and find the value of alpha and beta, সেগুলো এরকম হবে। সবই একই, জাস্ট এটা মাইনাসের জায়গায় প্লাস। রেকর্ডিং ঠিকঠাক হচ্ছে তো? হ্যাঁ, সামান্য একটু তোলা যাক গোটা জিনিসটাকে। বেশ, এটা তোমরা করে ফেলবে। এইবার এই আলফা আর বিটাটার তাহলে রোলটা কি, হোয়াট ইজ দ্য রোল অফ দিস আলফা অ্যান্ড বিটা, সেইটা আমি তোমাকে বলছি। এটা আমরা ম্যাথমেটিক্যাল ফিজিক্সের একটা সিম্পল ম্যাথমেটিক্স থেকে পাই। If we have this kind of equation with gamma square is complex, then the general solution of this, এই জিনিসটার general solution E is e to the power, আমরা ধরে নিচ্ছি যে z যে অ্যাক্সিসে যাচ্ছে সেটা z, তুমি নাও ধরতে পারো। আর এখানে একটা j ওমেগা t ছিল, সেটা তো স্পেস পার্ট, টাইম পার্ট, and h, এটাকে e সমান লিখতে হবে, ভুল হয়ে যাবে। Taking the direction of propagation along z direction, অন্য ডিরেকশনও নিতেই পারতে, সেটা কোনো সমস্যা না। বেশ, এটা কিন্তু ম্যাথমেটিক্স থেকে আসছে, এটা ম্যাথমেটিক্স থেকে আসছে। তুমি বলবে স্যার টাইমটা কোত্থেকে এলো? না, এটা টাইমটা আছে এটার মধ্যে, টাইম পার্টটা দুটোই, যেহেতু টাইমটা ই টু দি পাওয়ার জে ওমেগা টি, ই টু দি পাওয়ার জে ওমেগা টি, ফলে এই সলিউশনটা শুধু স্পেস পার্টটাকেই এফেক্ট করছে, যে দ্যাট ডেল্টা স্কোয়ার, এটা তো ডেল্টা স্কোয়ার এক্স, মানে এক্স স্কোয়ার ল্যাপ্লাসিয়ান, এক্স এর ডাবল ডেরিভেটিভ এক্স এর রেসপেক্টে, ওয়াই এর রেসপেক্টে ডাবল ডেরিভেটিভ, জেড এর রেসপেক্টে ডাবল ডেরিভেটিভ, সো দ্যাট গিভস ইউ দ্য স্পেস পার্ট সলিউশন অনলি, মানে এটা শুধু তোমাকে এটাই দেয়, আর এটা আমি টাইম পার্ট আছে। তুই বলবি যে স্যার এটার মধ্যে আপনি বারবার কত বলছেন ম্যাথমেটিক্যাল ফিজিক্স, আমি তো এমনি দেখতে পাচ্ছি এটা সলিউশন এইটা, মানে আপনি এত চিৎকার করছেন কেন? আপনি তো সিম্পল ব্যাপারটা ওয়ান ডিমেনশনে যদি ভাবেন, যে আপনি জেড ডিরেকশনে যদি ভাবেন, তো আপনার কাছে মূল যে ইকুয়েশনটা তো এইটা ছিল, ডেল স্কোয়ার ই ডেল জেড স্কোয়ার ইকুয়ালস টু গামা স্কোয়ার ই। ওয়েল, এটা থেকেই এটা এসছে, সেটা ডেফিনেটলি ঠিক, কিন্তু তাও এর মধ্যে অনেক রহস্য রয়েছে, ফলে সেটা থাক এখন। যারা হায়ার ম্যাথামেটিক্যাল ফিজিক্স পড়েছিস তারা খানিকটা অ্যাজিউম করতে পারছিস যে এটার মধ্যে আরো গূঢ় রহস্য রয়েছে। বা তো যাই হোক, দিস ইজ অ্যান ওয়েভ, ওয়েভ, তার প্রপাগেশন, বহুত জটিল ব্যাপার। ম্যাথমেটিক্স শুধু ম্যাথমেটিক্যাল ফিজিক্সের পার্সপেক্টিভটাই। আচ্ছা, জাস্ট একটা এমনি কমন কুইজ, আমি কি বলতে চাইছি, এনিওয়ান ক্যান সে সাম টার্মস। আমি ইন জেনারেলি টার্ম শুনতে পছন্দ করি না, কিন্তু জাস্ট একটা কুইজের মতো করে, যে এই কথাগুলো বলছি, যে ম্যাথমেটিক্যাল থিওরি, মানে কোন থিওরির কথা বলতে চাইছি, কোন জায়গাটার কথা বলতে চাইছি,
অ্যাবসর্পশন, অ্যাটেনুয়েশন এগুলো? না না না, অ্যাবসর্পশন অ্যাটেনিউশনটা তো এটার পরে হবে। হারমোনিক ফাংশন? না না না, আরো 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 গেস, আরো গেস। ম্যাথমেটিক্যাল ফিজিক্সে কেউ কেউ পড়েছিস ড্যাম্পড হবে স্যার? না না, ওগুলো বলছি না, ওগুলো তো জানিস। এটার পিছনে কিছু কমপ্লেক্স গন্ডগোল আছে, মানে গন্ডগোল নয়, মানে কিছু রহস্য আছে। আচ্ছা মনে করো, সব বাদ দে। ম্যাথমেটিক্যাল ফিজিক্সে তোরা গ্রিনস ফাংশন দিয়ে হেলমোস ইকুয়েশন মনে করতে পারছিস? করেছিস বোধহয়। Helmholtz equations and Green's function, the Green's function technique to solve any differential equation. এটা আর হ্যাঁ পড়া হয় করেছি। করেছিস? রাজাবাজারের ছেলেপুলে ডেফিনেটলি করেছিস। বাকি এবারে সবার কথা বলতে পারবো না, কিন্তু ওই 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 কেন হঠাৎ করে স্যার সিম্পল ইকুয়েশন গুলোকে হঠাৎ করে গ্রিনস ফাংশন ফাংশন হাবি জাবি গুষ্টি পিঙ্গি বাউন্ডারি কন্ডিশন, নয়ম্যান কন্ডিশন, ডিচিলেট কন্ডিশন, হাবি জাবি এত কেন করা হলো? এটা একটা জেনারেল থিওরি আছে, যে থিওরিটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডগুলো মেনে চলে বলেই we can separate this two and write this solution in the two separate part. খুব ইজি ব্যাপারটা নয়, এটার মধ্যে রহস্য আছে। দেখবি জ্যাকসনের প্রথম দিকে মেনশন আছে ফার্স্ট চ্যাপ্টারে গ্রিনস ফাংশন, যে হাউ দিস ইলেকট্রোম্যাগনেটিক স্যার সেই ফরওয়ার্ড গ্রিন ফাংশন হুম হুম হুম, ওই জায়গাগুলো থেকে কি মানে সেই হ্যাঁ হ্যাঁ, মানে মূল ব্যাপারটা হচ্ছে যে তুই যে কোনো ইকুয়েশনকে যখন সলভ করছি, আমাকে ইকুয়েশনটাই শুধু ইটসেলফ গোটা ইনফরমেশনটা তার মধ্যে নেই, আমাকে আরো কিছু দেখতে হয় যে কিসের সলিউশন বের করছি অ্যান্ড সলিউশনটা সম্বন্ধে আমি কি জানি আগে থেকে। সেই জন্য মানে আরো সহজ করে আমি মাঝে মাঝে একটু ফিলোসফিক্যাল হয়ে যাই। আর ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইটসেলফ ডাজ নট প্রোভাইড অল ইনফরমেশন অ্যাবাউট দ্য সিস্টেম। তোমাকে সিস্টেমটা সম্বন্ধে আরো কিছু ইনফরমেশন জানতে হয়, যে whether the system is an eigenvalue problem, বা whether the system is a boundary value problem, বা whether the system is an initial value problem. Initial value, boundary value and eigenvalue problem কিন্তু আলাদা আলাদা, এগুলো বিএসসিতে পড়ানো হয় না। তো যে যে ডিফারেন্সিয়েশনের প্রপার থিওরি যখন আমরা পড়তে যাই, তখন আমরা দেখি এই তিনটে প্রবলেম আলাদা। ইনিশিয়াল ভ্যালু প্রবলেম কিনা আমি কোন সলিউশনটা কোনো একটা পয়েন্টে জানি, আর একটা পয়েন্টে জানতে চাই, আমরা ইন্টিগ্রেশন করে 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 জিনিসটাতে আগাই, দিস ইজ ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। বাউন্ডারি ভ্যালু প্রবলেম হচ্ছে আমরা সিস্টেমটার একটা বাউন্ডারিতে ভ্যালু জানি, দিয়ে ওভারঅল সিচুয়েশনটাতে আমরা বাউন্ডারি ভ্যালু সলিউশনগুলো বের করার চেষ্টা করি। সো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডস অল আর বাউন্ডারি ভ্যালু প্রবলেম। আর ফাইনালি হচ্ছে আইজেন ভ্যালু প্রবলেম, যখন আমরা বাউন্ডারিও কিছু জানি না, ইনিশিয়ালও কিছু জানি না, কিন্তু আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে এমনভাবে লিখতে পারি যে অ্যান অপারেটর operating over a function, giving you that function back with some constant. So this is completely an eigenvalue problem. কিন্তু eigenvalue প্রবলেমের পরের পার্টটা এবারে আরো জটিল, যে এই এই ইকুয়েশনটা আইজেনভ্যালু প্রবলেমই, কিন্তু এটা আইজেনভ্যালু প্রবলেমের মতো করে সলভ করা যাবে কি নাকি যাবে না। সেই জন্যই আমার মূল বক্তব্য ছিল যে আর ইকুয়েশন ইটসেলফ ডাজ নট গিভ ইউ অল ইনফরমেশন রিকোয়ার্ড টু সলভ দ্যাট ইকুয়েশন। স্যার কি সব বলছেন, মাথা গুলিয়ে যাচ্ছে, ইকুয়েশন জানলেই তো সলভ করে দিতে পারি না। ছোটবেলায় ইকুয়েশনগুলো জেনেছিলাম, তোমাকে আমি বলে দিয়েছিলাম যে সলভ দ্য ইকুয়েশন উইথ রেসপেক্ট টু দ্যাট ইনিশিয়াল কন্ডিশন। তো প্রত্যেকটা মেনশন করে দিচ্ছিলাম যে ইকুয়েশনটা সলভ করো উইথ দ্যাট ইনিশিয়াল কন্ডিশন, সিস্টেম বিকামস ইনিশিয়াল ভ্যালু প্রবলেম, সেটা তোকে মেনশন করে দেওয়া হচ্ছিল। এখানে আমি বলবো সলভ দিস ইকুয়েশন উইথ your some boundary condition, then the problem will be a boundary value problem. তারপর আমি বলবো বাউন্ডারি ফাউন্ডারি ছাড়ো, কোয়ান্টাম মেকানিক্স আই উইল সলভ দিস অ্যাজ অ্যান আইজেন ভ্যালু প্রবলেম। যে ওকে ঠিক আছে, বাউন্ডারিতে ভ্যালু ইনফিনিটিতে আমার একটা বাউন্ডারি আছে, ফাইন, কিন্তু এটার একটা আইজেন ভ্যালু ধরে আমরা সলভ করি। এই সিচুয়েশনটা করার জন্য, মানে এই গন্ডগোলটাকেই গোটাটা গ্রিনস ফাংশন দিয়ে হ্যান্ডেল করা হয়। যারা পরবর্তীকালে থিওরিটিক্যাল ফিজিক্স পড়বি, তারা আমার এই জাস্ট কথাটা
যে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করাটা খুব স্ট্রেট ফরওয়ার্ড জিনিস নয়, কিন্তু কীভাবে সলভ করব, কি সলভ করব, কি জানি আর কি জানি না, এই সবকটা জিনিস একসঙ্গে আমার দরকার হয়, তবে আমি প্রবলেমটা ঠিকঠাক ডিফাইন করতে পারি। তো যাই হোক, ঠিক আছে, আপাতত এই গল্প থাক, নাহলে আমরা সময়ের থেকে অনেক পিছিয়ে পড়ব। তো আমরা যেখানে ছিলাম সেখানে ফেরত আসি, যে ঠিক আছে, স্টার্ট উইথ আ রিপিটিং ব্যাক, যে আমাদের কাছে একটা সাইনোসয়েডাল টাইম অসিলেশন হচ্ছে, এরকম একটা ওয়েভ আছে, যার ওয়েভগুলো সাইনোসয়েডালি টাইম পার্ট ভ্যারি করবে with space part which are first unknown. The medium is a loosey dielectric. We have all this. তো আমি এটাকে প্রথমে কার্ল করে দেখতে পাচ্ছি যে টাইম প্রপার্টি ইউজিং ম্যাক্সওয়েলস ইকুয়েশন, যে টাইম ডেরিভেটিভ করলে ওই জিনিসটাই ফেরত দিচ্ছে। সো আমি একটা ইনিশিয়াল জিনিস পেলাম, যে ফ্রম দ্য টাইম ডেরিভেটিভস। এরপরে আমরা স্পেস ডেরিভেটিভ করব। del b del t was a time derivative, del h del t, del d del t was a time derivative. এরপরে আমরা টাইম ডেরিভেটিভ কাজে লাগিয়ে এটা পেলাম। এরপরে I will have a curl of that to have some more information about the space part. তো ডাবল কার্ল করে ফেলে আমি এরকম একটা জিনিস ইকুয়েশন ডিরাইভ করে ফেললাম। এরপরে আমি বললাম যে ওকে, this looks like a simple equation. If I just take gamma square is this, the equation becomes very simple. কিন্তু মনে রাখতে হবে যে গামাটা কমপ্লেক্স, তাহলে গামাটাকে আমি তার রিয়েল পার্ট আর কমপ্লেক্স পার্ট আমি একটুখানি হোমওয়ার্ক করে বের করে ফেললাম। তারপরে দেখলাম যে ওকে, লেটস সে দ্যাট ইট উইল হ্যাভ আ সলিউশন লাইক দিস, এইরকম একটা সলিউশন হবে। সেক্ষেত্রে আমার গামাটা কি হবে সেটা ইম্পর্টেন্ট। তো গামার আমি রিয়েল পার্ট আর পার্ট বের করে ফেলেছি। তো আমি যদি এটাকে এবার এইভাবে লিখি যে E0, গামা সমান লেখো, রাইট, গামা ইজ আলফা প্লাস আই বিটা, তাহলে তুমি দেখতে পাচ্ছ যে ই টু দি পাওয়ার মাইনাস আলফা জেড ই টু দি পাওয়ার মাইনাস জে বিটা জেড টু দি পাওয়ার জে ওমেগা টি। তাহলে এই জিনিসটা তোমার কাছে খুব ইম্পর্ট্যান্ট। যেইবার তাহলে দেখো তিনটে পার্ট রয়েছে সলিউশনের, তিনটে পার্টটাকে অ্যাকচুয়ালি দুটো পার্টে ভেবে নিতে হবে, যে এই দুটো পার্ট হ্যাজ বিকাম নাও দ্য কমপ্লেক্স পার্ট। এইটা হচ্ছে রিয়েল পার্ট, আলফা ইজ রিয়েল, আলফা বিটা দুটোই রিয়েল, আইটা ঢুকিয়ে দিয়েছি। তো এটাকে আই লিখবো না, তাহলে আবার কনফিউজ হবে, উই রাইটিং ইটস জে বিটা। যদিও বুঝতে পারবে, কিন্তু স্যার একবার আই একবার জে ইউজ করছেন কেন? ওকে, তো তাহলে দেখো রিয়েল পার্টটা ডিকে করে যাচ্ছে, আলফা জেড। So this have a decaying solution and this have an oscillatory solution. জেডের সঙ্গে সঙ্গে অসিলেশনও করছে, জেডের সঙ্গে সঙ্গে ডিকেও করে যাচ্ছে। সো দিস ইজ, আবার আমি যদি লিখি যেটাকে কমন নিয়ে, তো যে ওমেগা টি মাইনাস কে জেড, তুমি এখানে মাইনাস জেডও লিখতে পারো, মানে মাইনাস জেও লিখতে পারো। এইটা হচ্ছে একদম পিওর ড্যাম্পড হারমোনিক অসিলেটর সলিউশন। এটাই হবে ই, এটাই হবে এইচ। একটা বিটা লিখলে কে জেড এর জায়গায় বিটা যেহেতু লিখছি আমি, নর্মাল ফ্লোতে লিখে ফেলেছি। এই সলিউশনগুলো দেখতে কিরকম হবে? দেখতে খুব স্বাভাবিক, বুঝতেই পারছো যে this will control its amplitude, আর ও এটাকে
ইনিশিয়ালি কোনো একটা জায়গা থেকে শুরু করতে হবে। লাইক দিস। তো এটা এগোতে 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 ডিকে করে যাবে। ওকে, তো আচ্ছা স্যার, ওয়েভটা যখন পড়বে তখন, হ্যাঁ ওয়েভটা যখন পড়বে তখন তারপর থেকে হ্যাঁ 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 হ্যাঁ, তো এটা পড়ার সময় পড়ুক, পড়ার সময় এই এই নির্দিষ্ট একটা অ্যাম্পলিটিউড থেকে ধরা যাক পড়ছে, তারপরে অ্যাকচুয়ালি এইটা আরেকটু উঁচু করতে হবে। এটা ধর ওয়েভের বাইরের কথা বলছি, বেশি that should remains maintain a continuity। ফলে আমি দাঁড়া, কি এটা বেল বাজাচ্ছে, দেখতে হবে। ফ্রিকোয়েন্সিটা should remains constant like this। ইনসিডেন্ট করে মালটা এইভাবে বেরিয়ে যায়, এখানে একটা কন্টিনিউটি নেই। বেশ, চলে এসছি। তো এটা একটা লুজি ডাইইলেকট্রিক মিডিয়াম, বাইরে হয়তো ভ্যাকাম, এটা ভ্যাকাম ছিল শূন্যস্থান, আর এটা লুজি ডাইইলেকট্রিক, এইভাবে আস্তে আস্তে বেরিয়ে চলে যাবে। বেশ, এরপরে আমরা এগুলোর উপরে কিছু অ্যাপ্রক্সিমেশন করব। তো তাহলে দেখো কতটা তাড়াতাড়ি ও ডিকে করবে, দ্যাট ডিপেন্ড অন আলফা, দ্য রিয়েল পার্ট, এই দিকটা জেড অ্যাক্সেস, আর এর যে ফ্রিকোয়েন্সি ইত্যাদি সব কিছু ওই বিটা তার উপরে, যে এটা অ্যাম্পলিটিউডটা এটা, আর ফ্রিকোয়েন্সিটা কতটা ডাই ডাউন করে যাচ্ছে সেটা বিটার উপরে। তো যাই হোক, তো বিটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, আলফাও ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, দুটোই ভেরি ইম্পর্ট্যান্ট। তো অ্যাম্পলিটিউডটা মানে বুঝতে পারছো, আলফা যদি খুব বেশি হয় সো ইট উইল হ্যাভ আ কুইক, আর আলফা যদি খুব কম হয় ইট উইল গো অন আর একটু বেশি। মানে এই জিনিসটা আলফাটার উপরে ডিপেন্ড করছে, এটা এরকম হবে নাকি এটা এরকম হবে, ইটস ডিপেন্ড অন আলফা। হাই আলফা, লো আলফা। তো যাই হোক, আমরা এদের মধ্যে যদি একটা অ্যাপ্রক্সিমেশনটা প্রথমে করে ফেলি, সেই জন্য যে if your conductor is good, conductor মানে সিগমাটা হাই, আর সিগমা হাই মানে সিগমা বাই ওমেগা এপসাইলনও হাই। এই পার্টটা গ্রিফিথসে আছে।
হাই মানে গ্রেটার দেন 1, ব্র্যাকেট হাইটা আবার কনফিউজিং হয়ে যাবে, এটা হাই। তো যদি সেই অ্যাপ্রক্সিমেশন করো ইউল সি, সেটা আমি আর করছি না, আগের নোটসেও করা আছে, তোমরা সেটা বাচ্চা ছেড়ে নাও যে করতে পারবে না। তো সেখান থেকে আলফার একটা অ্যাপ্রক্সিমেশন হবে which is সিগমা ওমেগা মিউ সিগমা ওমেগা বাই 2। ওকে, আসছি আমি এটাতে। আর বিটাটাও সেখানে দাঁড়াবে, বিটাটাও করে নিতে, বিটা এখানে দিচ্ছি, একই জিনিস দাঁড়াবে। আলফা আর বিটার ভ্যালু একই দাঁড়াবে। তো যাই হোক, দিস ডাজ নট হ্যাভ, এটাতে সিগমা আছে, ওমেগা আছে, মিউ আছে, সবই আছে। এর ইমপ্লিকেশনটা বলছি, এটা ব্যাড কন্ডাক্টরের অ্যাপ্রক্সিমেশন। ব্যাড কন্ডাক্টর মানে রিলেটিভলি ডাইলেকট্রিক প্রপার্টিটা বেশি, এখানে গুড কন্ডাক্টর মানে দ্য ডাইলেকট্রিক ইজ নট ডমিনেটিং, দ্য কন্ডাক্টর ইজ ডমিনেটিং। ব্যাড কন্ডাক্টর মানে ডাইলেকট্রিক ইজ ডমিনেটিং। আর এখানে কন্ডাক্টর ডমিনেটিং। তো সেক্ষেত্রে দ্য সিগমা ইজ লো, কোলন দেওয়াটা ঠিক হলো না। তাহলে তোমার এটাও লো, সিগমা বাই ওমেগা এপসাইলন, এটা লেস দেন 1। এটাই অ্যাকচুয়াল অ্যাপ্রক্সিমেশন, কিন্তু সিগমা হাই সিগমা লো বললে কিছু হয় না। সিগমা কার রেসপেক্টে হাই? সিগমা হচ্ছে ফ্রিকোয়েন্সি ইন্টু এপসাইলনের রেসপেক্টে হাই, সিগমা হচ্ছে লো উইথ রেসপেক্ট টু ওমেগা ইন্টু এপসাইলনের রেসপেক্টে লো। গুড কন্ডাক্টর মানে ডাইলেকট্রিক কম, এপসাইলন ইজ লেস। যত ডাইলেকট্রিক বাড়তে থাকবে ওমেগাটা কম বাড়তে, সরি এপসাইলনটা বাড়তে থাকবে, অ্যান্ড ও সিগমাটা কমতে থাকবে। এর ইমপ্লিকেশন আরও বলছি আমি, খুব ভালো করে ফিজিক্যালি প্রত্যেকটা জিনিস বুঝে নিতে হবে। সো ইফ দিস ইজ অ্যান অ্যাপ্রক্সিমেশন, হোয়াট ইউ গেট ইজ আলফা সমান সিগমা বাই 2 ইন্টু মিউ বাই এপসাইলন। বিটাটা কি খুঁজে বের করে নিবি। তো actually alpha e to the power minus alpha z. So what is the implication on that? যে আলফা যদি বেশি হয় খুব দ্রুত কমে যাচ্ছে, আলফা কম হলে ও আস্তে 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 যাচ্ছে। সো কতটা যাচ্ছে আর কতটা ডিকে হচ্ছে, এইটা কতটা গেলে কতটা ডিকে হচ্ছে সেইটা বোঝাবার জন্য আমি একটা নতুন কনসেপ্ট নিয়ে এলাম, যে লেট ডিফাইন ডি সমান 1 বাই আলফা। তাহলে তোমার এই জিনিসটা হয়ে যাবে ই টু দি পাওয়ার মাইনাস আলফা জেড, যেটা ছিল সেটা হয়ে যাবে জেড বাই ডি, দিস পার্ট। তো তাহলে অ্যাট জেড ইকুয়ালস টু ডি, your wave, the magnitude, মানে ই এর ম্যাগনিটিউড, মানে ইনিশিয়াল ভ্যালুর ম্যাগনিটিউড, ম্যাগনিটিউড লিখছি কারণ আমি অসিলেশন পার্টটাকে এখন ধরছি না। সো দিস উইল বি ই টু দি পাওয়ার মাইনাস 1, মানে অ্যাকচুয়ালি ই জিরো বাই ই, মোটামুটি ইয়েথ টাইমস কমে যাচ্ছে, 2/3 ফিন হয়ে যাচ্ছে, লাইক দিস। যে তুমি যদি এইটার কথা ভাবো, যেটা খুব দ্রুত 2/3 হয়ে যাচ্ছে, সো লেটস মানে 2/3 মানে মোটামুটি অলমোস্ট 1/3, ইন বিটুইন অফ হাফ অ্যান্ড 1/3 এর মাঝামাঝি। সো এটা খুব অল্প টাইমে হয়ে যাচ্ছে, মানে অল্প স্পেসের মধ্যে হয়ে যাচ্ছে, টাইম নয়, দিস ইজ অ্যান স্পেস ভ্যারিয়েবল। জেড, এটা কিন্তু এগুলো সব জেড জেডের দিকে। আর এখানে 1/eth টা হতে গেলে
আমাকে একটা ডি ডিস্টেন্স লাগছে, দিস ইজ লার্জ। লো আলফা, ডি ইজ দ্য ইনভার্স অফ আলফা, হচ্ছে হাই ডি, লার্জ ডি, লো ডি। আলফাটাই এটা কন্ট্রোল করছে, সেই জন্য আলফার একটা অ্যাপ্রক্সিমেশন আমাকে করতে হচ্ছে যে ফর গুড কন্ডাক্টর alpha is this, and for the bad conductor alpha is this. তো সেক্ষেত্রে তোমার ডিটা ছোট না বড় হবে, বা ডি এর মেন ভ্যালু আলফার তো তুমি আগে থেকে একটা জেনারেল ভ্যালু তুমি জানোই, বাট এগুলো অ্যাপ্রক্সিমেট ভ্যালু। তো আলফা যদি এরকম ভ্যালু পাই, দেন আই গেট ডি সমান তার উল্টোটা, আর এখানে ডি সমান তার উল্টোটা। বেশ, দেন আবার ঘুরিয়ে কোয়েশ্চেন্স, হোয়াট ইজ আ গুড কন্ডাক্টর? Does it have a definite answer? No. What is a bad conductor? Does it have a definite answer? No. একটা কন্ডাক্টর অ্যাবসলিউট গুড বা অ্যাবসলিউট ব্যাড হয় না, অল ডিপেন্ডস অন কি ওয়েভটা তার মধ্যে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, কি আশ্চর্য কথা বললেন স্যার। হ্যাঁ, তুমি দেখো সিগমা বাই ওমেগা এপসাইলন, তুই যদি সিগমা আর এপসাইলনটাকে ফিক্স রেখেও, মিডিয়ামটাকে ফিক্স রেখে তুই ওমেগাটা চেঞ্জ করিস, ওমেগার তো প্রচুর রেঞ্জ, frequency could be as high as 10 to the power 15. Our frequency could be as low as just a few hertz, 10 hertz, 5 hertz, 10 to the power 10 hertz. So মানে c by lambda is the frequency, electromagnetic ওয়েভের ফ্রিকোয়েন্সি একটা লম্বা রেঞ্জ আছে। ফলে একটা কন্ডাক্টর কার রেসপেক্টে গুড, হতেই পারে যে একটা কন্ডাক্টর লাইটের রেসপেক্টে গুড, আবার ওমেগাটা প্রচুর কমে গেলে সে খুব না, ওমেগাটা প্রচুর বেড়ে গেলে এটা ছোট হয়ে যাচ্ছে, যে লাইটের জন্য ইজ ফাইন, গামারের জন্য দিস কুড বি আ ব্যাড কন্ডাক্টর। তো কন্ডাক্টরের অ্যাবসলিউট ডেফিনিশন খুব একটা হয় না ইন টার্মস অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্রপাগেশন। কারণ তোমরা সবসময় যখন কন্ডাক্টর বলছি তোমাদের মাথায় মনে হচ্ছে যে তামা, তামা, তারপরে সিলভার, অ্যালুমিনিয়াম, না, সেটা ইলেকট্রিক কন্ডাক্টর, ইলেকট্রিক কারেন্ট কন্ডাক্টরের রেসপেক্টে কন্ডাক্টর বা ডাইইলেকট্রিক। হ্যাঁ, মেন ডেফিনিশন ইজ স্টার্টেড ফ্রম দেয়ার, কিন্তু আমরা এখানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ পড়ছি, মানে আমরা এখন কন্ডাক্টর ইন টার্মস অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তার রেসপেক্টে আমরা করব। তো তাহলে এবারে ব্যাপারটাকে আরেকটু আস্তে 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 ক্লিয়ার করে ফেলছি, আমরা ফিজিক্যালি বুঝে ফেলছি যে তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যখন মোটামুটি খুব দ্রুত ডাই ডাউন করে যাচ্ছে, দিস ইজ আ ভেরি গুড কন্ডাক্টর, যে হাই আলফা গুড কন্ডাক্টর, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ খুব দ্রুত ডিকে করে যাচ্ছে, ডি ইজ ভেরি শর্ট, সিগমা হাই মানে ডি শর্ট, সিগমা লো মানে এখানে সিগমা নিচে, সো ডি ইজ হাই, সো দিস ইজ আ গুড কন্ডাক্টর, দিস ইজ আ ব্যাড কন্ডাক্টর। কে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের জন্য গুড কন্ডাক্টর কখন বলবো না, আমি বলবো যে যার ডিটা বেশি, সরি ডিটা খুব কম, সে গুড কন্ডাক্টর, এটা ব্যাড কন্ডাক্টর। এখান থেকে অঙ্ক দেবে, কীরকম অঙ্ক দিতে পারে? খুব সহজে, যে তোমাকে ইনফরমেশনগুলো বলে দিল, দিয়ে বলল যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ পাস করবে কি করবে না, কত দূর পাস যাবে, কত দূর যাবে, কতক্ষণ পরে গিয়ে 10% হয়ে যাবে, তার অ্যাম্পলিটিউডটা কতক্ষণ পর গিয়ে 20% হয়ে যাবে, কতক্ষণ পর গিয়ে অর্ধেক কমে যাবে, দ্যাটস অল ডিপেন্ড অন দিস। তুই বলিস স্যার এটা এইসব তো বুঝলাম, এর প্র্যাকটিক্যাল, হ্যাঁ এটা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের জন্যই এত কিছু করা, যে সব থেকে সিম্পলেস্ট এক্সাম্পল হচ্ছে তোমার ধরো মাইক্রোওয়েভ বা অপটিক্যাল ফাইবার, সেগুলোতে যাতে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা পালিয়ে না যেতে পারে সেটা আমাকে খেয়াল রাখতে হয়, যে কোন ফ্রিকোয়েন্সির ওয়েভ তুমি ইউজ করছো সেই মতো করে ডিটাকে দিতে হবে। কি বললেন স্যার, আবার বুঝলাম না। তুমি একটা মাইক্রোওভেন ইউজ করছো, তার বাইরে একটা, তার ভিতরে সিলভার কোটিং আছে,
আমি তো চাইবো যে মাইক্রোওয়েভের মধ্যে ওয়েভটা ওর মধ্যেই লিমিটেড থাকুক, আর অপটিক্যাল ফাইবারের জন্য তাই চাইবো যে ওয়েভটা যাতে অপটিক্যাল ফাইবারটা থেকে পালিয়ে না যায়, তাহলে তোমার কাছে ইন্টারনেটটা পৌঁছাবে না। ফলে সেই ফ্রিকোয়েন্সির জন্য ডিটাকে ক্যালকুলেট করে আমার যে তার উইডথ অফ দ্যাট কোটিং ইন মাইক্রো ওভেন আর উইডথ অফ দ্যাট কোটিং ইন অপটিক্যাল ফাইবার আমাকে এই ডি ক্যালকুলেট করে ঠিক করতে হয় যে ঠিক আছে এত পরিমাণ কোটিং থাকলেও কোটিংয়ের ভিতরে 1/e কমবে, তার মানে বাকি আরও খানিক বেরিয়ে যেতে পারে। সো তাহলে আমাকে আরেকটু বেশি মোটা ডেপথ দিতে হবে। তো এখান থেকে নিউমেরিক্যালস কোয়েশ্চেন আসে, গ্রিফিথসে একটা দুটোই আছে, সেই দুটো একটা আমি তোদেরকে দিয়েছিও, কিন্তু এছাড়াও এর আরও অনেক নিউমেরিক্যালস ছোট ছোট তৈরি করা যায়, সেটা খুব কঠিন কিছু নয় কাজটা। কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে এইটা, কি কি কোয়েশ্চেন থাকতে পারে যে গিভেন মিউ সিগমা ওমেগা, তোকে বলতে পারলো যে তুই এই ফ্রিকোয়েন্সির একটা ওয়েভ নিয়ে তুই কাজ করছিস, তার ডি কত হবে বের করতে দিতে পারে। বা বলতে পারে যে এই ফ্রিকোয়েন্সির একটা ওয়েভ নিয়ে ক্যালকুলেট করছো, ইউ ওয়ান্ট 90% অফ দ্য ওয়েভ টু বি অবজর্ভড, তাহলে হাউ মাচ দ্য উইডথ অফ ইয়োর মানে মিডিয়াম বা হাউ মাচ দ্য উইডথ অফ দ্য কোটিং শুড বি, এই যে কতটা জেড হলে 10⁻⁴ কমবে। স্যার কিছু বুঝছি না, আমি আরেকবার বলার চেষ্টা করি যে লেটস সে লাইট lambda সমান 6000 Armstrong is passing through an optical fiber with some sigma given, and mu is non-magnetic medium, mu is mu naught. সিগমাটা গিভেন থাকবে, কত দেয়া থাকবে আমি আর ভেবে বের করতে পারছি না। এবার জিজ্ঞেস করলো হাউ মাচ width of optical fiber should be to absorb the 99% of wave. তো তাহলে তুই করবি যে E0 mod E mod alpha z বা z by d, এইবারে এইটা তুই চাইছিস 99 অ্যাবজর্ব হয়ে গেছে, মানে 1% বেরিয়ে এসছে, E0 কেটে যাচ্ছে, সো E0 লেখার কোনো দরকার নেই। দ্যাটস ইট, জেড বের করতে হবে উইথ দিস, ডি ইজ গিভেন, এই সিগমা গিভেন, মিউ নট গিভেন, ওমেগা গিভেন, সো ডি গিভেন, ফাইন্ড জেড। এরকম অঙ্ক পড়তে পারে, মাইক্রো ওভেনের জন্য পড়তে পারে, সেম প্রবলেম, একই প্রবলেম যে গিভেন ওমেগা সিগমা মিউ 99% অ্যাবসর্পশনস বের করো। বেশি ওয়েভ বাইরে চলে আসুক আমরা চাই না। সো ফর দ্যাট এবার রিফ্লেক্টিভিটি ফিল্টারটা আলাদা পার্ট, হ্যাঁ সে তো আমরা জাস্ট এইটুকু যতটুকু শিখলাম সেইটুকু, যে কতটা কোটিং দিলে যে ওয়েভটা যাচ্ছে সেই ওয়েভটা রিফ্লেক্ট তো ম্যাক্সিমাম করে যাচ্ছে, সেটা তো অন্য ইস্যু। কিন্তু এইটা এই বাইরে পালিয়ে না যেতে পারে, যে যখন এখানে আসবে দ্যাট অ্যাম্পলিটিউড শুড বি 1/100, তবে না এটা বাইরে বেরিয়ে পালানো থেকে আটকানো যাচ্ছে। সো সেই জন্য এই কোটিং এর ডিস্টেন্সটা তোমাকে বের করতে হতে পারে ফ্রম দিস জেট। এরকম অঙ্ক পড়ে, ভবিষ্যতেও পড়বে। সো আমরা মোটামুটি আশা করছি যে এটাতে মোটামুটি 2/3 has been completed, কিন্তু পুরোটা এখনো খুব ইম্পর্টেন্ট 2-3টে জিনিস বাকি আছে।
যে ঠিক আছে স্যার, এটা তো গেল বেসিক থিওরি, এখান থেকে আরও কিছু এক্সটেনশন, জেনারেল ইম্পিডেন্স থেকে একটা কিছু জেনারেল রেজাল্ট, সেগুলো বের করতে হবে। তো আমরা আবার একটু ম্যাথমেটিক্যাল ডেরিভেশনের দিকে ঢুকছি। অঙ্কগুলো মোটামুটি খুব সহজ নয়, এরপর আবার খুব কঠিনও নয়, তুমি নিজে থেকে একবার ঝেড়ে করে ফেললেই হবে। তো ঠিক আছে, আমার কাছে কি ছিল? আমার কাছে ছিল যে ইলেকট্রিক ফিল্ড which is propagating along the z direction, তো e to the power minus gamma। এবারে আমি গামা লিখছি, আমি এবারে আর অ্যাবসর্পশন থেকে আগিয়ে এসেছি। উইল প্রসিড। এখানে একটা গামা জেড ছিল, e to the power j ওমেগা t ছিল। আচ্ছা, ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে? ইলেকট্রিক ফিল্ডটা ধরে নেবে তুমি এক্স এর দিকে, সেটা কোনো প্রবলেম না। এবারে কিন্তু সেখানে একটা লিখে রাখা প্রয়োজন, কার্ল করতে গেলে আমাকে লাগবে যে ইলেকট্রিক ফিল্ড ইজ অ্যালং এক্স ডিরেকশন অ্যান্ড দ্য ওয়েভ ইজ প্রপাগেটিং অ্যালং জেড ডিরেকশন। কোনো সমস্যা নেই। দিস ইজ ই, দিস ইজ বি, দিস ইজ জেড, দ্য ডিরেকশন অফ প্রপাগেশন অফ ওয়েভ। আচ্ছা, তুমি যদি এটাকে কার্ল করো, না এটাকে আর কার্ল করার দরকার, এগুলো আমরা অলরেডি জানি, তো সেটা রিপিটেশন করব না। আচ্ছা, আমার এখানে রিপিটেশন হয়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে, সো উই ডোন্ট নিড দ্যাট। আমি এটাকে না, আমি যাতে রিপিটেশন না করি, আমি আরেকবার দেখে নিচ্ছি আমার কাছে কতটার ভ্যালু, কতটা কি আছে। সো হোয়াট উই অলরেডি হ্যাভ ইজ দিস, আমার কাছে এটা আছে। সো 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 আমার কাছে এই রেজাল্টগুলোও আছে। This results I have। তোমাকে এইচটা দরকার ইন টার্মস অফ ই, মানে যেটা মূল আমার দরকার এরপর। তো আমি কার্ল এইচ সমান আমি আবার পেয়েছি, না আমি ল্যাপ্লাসিয়ান পেয়েছি, তারা একটু ভেবে নিই আমি। হ্যাঁ, কার্ল এইচ গামা স্কোয়ার ইজ দ্যাট এইচ, এইচটাকে আমি ই এর রেসপেক্টে চাই এরপর, মানে যেমন ভ্যাকামের জন্য বি ওয়াজ কে ক্যাপ ক্রস ই বাই সি, সেইটা আমি এখানে এইরকম এই জেনারেল রেজাল্ট থেকে চাইছি। আমার কাছে এইগুলো আছে। আর একবার কার্ল করি তো ওটা পেলাম, আর কার্ল করার কোনো দরকার নেই। আচ্ছা, আচ্ছা সিগমা স্কোয়ার, সেটাই তো গামা স্কোয়ার এইচ ধরলাম। দাঁড়া একটু ভাবি। কার্ল এইচ সমান এত ই, বেশ। কার্ল মনে হচ্ছে একবার করতেই হবে, কোনো উপায় নেই। ঠিক আছে, থাক। এটাকে আমি ধরলাম, ধর ওয়াই ডিরেকশনে রয়েছে, এক্স, এটাকে ওয়াই ডিরেকশন, এটাকে বি লিখে ভুল করেছি।
we should write a h there. বেশ, এইবার তুমি যদি দেখো এই সিম্পল এইচটাকে একবার কার্ল করে নাও, সেটা নিয়ে একটা সুবিধা। তো তুমি কার্ল ইন কার্টেসিয়ান কোঅর্ডিনেট ইউ নো অলরেডি, দিস ইজ কার্ল ইজ I j k del del x del del y del del z hx, x component, y component and z component. So if you take a curl of each there, তোমার কাছে এটা I j k h এর শুধুমাত্র y কম্পোনেন্টটা রয়েছে, so it will have h naught gamma z, এটা 0 এটা 0। সো এখানে i ক্যাপ হলে এটার উপরে ডেল ডেল z, একটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, সো it will have h naught গামা, যেমন তো তেমনি থাকবে। এই অবধি একটা গামা বাইরে বেরিয়ে আসবে জাস্ট। ওকে 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 ওকে। সো ইফ আই অ্যাজিউম দিস, আচ্ছা মাইনাস আছে, এটা একটু খেয়াল করে নিবি, হ্যাঁ। এটা মাইনাস অফ ডেল ডেল জেড অফ দিস, অ্যান্ড এই মাইনাসটা এই গামাটাকে একটা নিয়ে এসছে, সো এই মাইনাস এই মাইনাস কেটে গেছে। বেশ, আর কিন্তু জে ক্যাপের জন্য কিছু হচ্ছে না, কে ক্যাপের জন্য একটা ডেল ডেল এক্স ওভার দিস আছে, তো এটা এটা এক্স এর ফাংশন নয়। তো তোরা কনভিন্স যে এটা এটাই হবে, তো গামাটা বাইরে বের করে দেবো, which will be h itself with a gamma. So this will be gamma h. ঠিক কথা? এই অবধি কনফার্মড আমরা? আচ্ছা কেউ ক্লাসে ফলো করছিস? স্যার, সাথে আই ক্যাপটা রাখতে আই কে লাগবে। ভাই আই ক্যাপটা এইটা একটা ডিস্টার্বিং ব্যাপার, হ্যাঁ। এটা গামা এইচ অ্যাজ এ ভেক্টর বলাটা ঠিক হচ্ছে না। দিস ইজ অ্যাকচুয়ালি এক্স ক্যাপ, মানে এক্স ক্যাপ গামা মড অফ এইচ, কারণ এইচ অ্যাজ এ ভেক্টর কিন্তু ওয়াই ডিরেকশন, আচ্ছা এইচ অ্যাজ এ ভেক্টর ইজ ইন ওয়াই ডিরেকশন, তাহলে এটা এইচ এর ম্যাগনিটিউডটা তার সঙ্গে এক্স ক্যাপ গামা এইচ, তাই না? দিস ইজ দ্য ম্যাগনিটিউড অফ এইচ, নট এইচ ভেক্টর ইটসেলফ। এবার আমরা ম্যাক্সিমাম সময় ভেক্টরটা এখন লিখছি, আমরা এর আগে যা যা লিখেছি সবই কিন্তু ম্যাগনিটিউড, হ্যাঁ। মানে এর আগে খেয়াল করে দেখ, যখন আমি ইকুয়েশন এগুলোর মধ্যে কিন্তু কোনো ভেক্টর ছিল না, সো আমি এখানে যাচ্ছি যে শুধু ম্যাগনিটিউড, এখানে ভেক্টরগুলো আর লিখিনি, কে কোন দিকে ওগুলো প্রয়োজন ছিল না। ফলে ইটস সিম্পল, আমি এটাকে যখন ভেক্টর লিখছি একমাত্র তখনই ভেক্টর চিহ্ন দিচ্ছি, আদারওয়াইজ আমি মডিউলাসগুলো লিখছি না। সো আমার সিস্টেমে ইট ইজ শুধু গামা এইচ, মানে এতক্ষণ অবধি আমি যখন যখন গামা লিখেছি আমি তো মডিউলাস লিখিনি কিছু। সো দিস ইজ দিস। আচ্ছা, এর আগে আমরা যখন প্রথম কার্ল করেছিলাম তখন আমরা একটা জিনিস পেয়েছিলাম যে কার্ল এইচ ইজ দিস, এটা আমরা আগেই পেয়ে আছি, খেয়াল কর। হ্যাঁ 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 হ্যাঁ, এটা আমরা আগেই পেয়ে আছি। তো এইটাকে আমি এবারে ইউজ করব। এটা আমরা কার্ল করে বের করলাম, এবং আবার উই অলরেডি নো দিস। এইবারে এটার সঙ্গে আমি কম্পেয়ার করব।
যে কার্ল এইচ আমি আবার এখান থেকে পেলাম, যে হেন্স কার্ল এইচ ইজ গামা, এখানে এইচ মানে এইচ এর মডিউলাস এক্স ক্যাপ। আবার এখানে যখন কার্ল এইচ লিখছি আমরা এটা অলরেডি জানি, তাহলে এখান থেকে আমি দেখো এইচ আর ই এর একটা রিলেশন পেয়ে যাচ্ছি, যেহেতু ই ভেক্টরটা ইজ অ্যালং এক্স ক্যাপ, ই ইজ অ্যালং এক্স ক্যাপ, সো কার্ল এইচ ওয়াজ অ্যালং এক্স ক্যাপ। তো এটাকে তুমি ভেক্টর ইউজ করতে পারো, সেটা কোনো সমস্যা না। সো এইখান থেকে একটা এটা, আবার কার্ল এইচ সমান এটা, তাহলে যদি আমি কম্পেয়ার করি এই দুটো, গেট গামা এইচ, এটা যেহেতু এক্স ক্যাপের দিকেই, আমি ম্যাগনিটিউডটা আবার আলাদা করে লিখবো। সো উই ক্যান জাস্ট রাইট ই অ্যাজ দিস, ই নট টু দি পাওয়ার গামা জেড। সো এইচ ইজ, এবার ভেক্টরগুলোকে কাটিয়ে দাও। H as a vector, H as a magnitude along this direction. This is the magnitude of H. But finally, you can get out that the magnitude of H is magnitude of, and this is the magnitude of E. So H is the magnitude of E into magnitude of this. যে কোয়ান্টিটি হোক না কেন, এটা ভাগটাগ করে আমরা বের করব। তো এটাকে আমি যদি গামার ভ্যালুটা বসিয়ে দিই, এটা পরে আসছি, মানে এটা পরের লাইনে নিই। সো এটাই সব থেকে ইম্পর্টেন্ট রেজাল্ট কিন্তু আমার এখানে, যে এইচটা ইন টার্মস অফ ই বের করা। সো এটা ইটা ওভারঅল, এইটা এর একটা ইম্পিডেন্স ফ্যাক্টর, এইচটা যেটা ই এর সঙ্গে রিলেট করছে। তো গামার ভ্যালুটা আমি অলরেডি জানি, যে হোয়াট ইজ গামা, গামা ইজ স্কোয়ার রুট অফ দ্যাট, গামার ভ্যালুটা আমি ডিফাইন করেছি আগে। কোথায় 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 কোথায়, gamma square is this, but a gamma will be square root of this. এটাকে আমি একটু ব্র্যাকেট দিয়ে লিখে রাখবো। সো দিস ইজ সিগমা প্লাস জে ওমেগা, এটা ইপসাইলন, আমি জে ওমেগা ওমেগা দুবার লিখেছি। এগুলো সব করবি, হ্যাঁ, এগুলো করাটা দরকার, নাহলে অঙ্ক করতে পারবি না পরে। স্যার এই ডেরিভেশনগুলো দরকার, হ্যাঁ, এটা জীবনে কখনো হয়তো করিসনি, সো এটা লাগতে পারে। তো এটাকে তুমি যদি একটু এদিক ওদিক সেদিক, একটু এদিক ওদিক কায়দা করে যদি একটু দেখো, খুব কঠিন ব্যাপারটা হবে না। এটা একটু হোমওয়ার্ক করে নিবে, যেটা করা যায়, এটা নট দ্যাট টাফ। এটাকে যদি তুমি এটা উপর দিকে ক্যালকুলেট করতে পারো, গামাটাকে এটা দিয়ে ভাগ করতে পারো, এটাকে কিছু কমপ্লেক্সের কায়দা করতে পারো। তো যাই হোক, তুমি যদি এটাকে আপাতত গোটাটাকে আমি এটার ভিতরে ভরে ফেলি, সো ইট উইল বি লাইক, এটা হোমওয়ার্ক, এটা তুমি করে নিতে পারো। কিভাবে করবি বলতো, একটু ভেবে নি, দাঁড়া, কিছু একটা হিন্ট না লিখলে আবার।
আচ্ছা এরকম এটা করবি না, এটা চরম ছড়িয়ে যাবে। গামাটাকে গুণ করার আগে কি ছিল বল দেখি? গামাটা গুণ করার আগে কি ছিল? তার কেউ খাতায় লিখছে না। আচ্ছা না লিখ, আলফা প্লাস আই বিটার কথা বলছিস? তোর মাথা সেন্সের বড় অভাব। এই যে গামা স্কোয়ার ফায়ার হলো, এটার আরেকটা সিম্পল ফর্ম ছিল। গামাটা পেলাম কোত্থেকে? বুঝতে পারছিস না এখন? ওকে, আমি এটাকে আবার রিভার্সে ঘুরিয়ে দিচ্ছি। দেখ, তুই যদি সিগমা প্লাস জে আই ওমেগা, ওটা দিয়ে ভাগ করতে হচ্ছিল, তো এটা দিয়ে যদি আমি গুণ করি, কি গুণ করলে এটা কমন আসছে? জে ওমেগা মিউটা কমন নিয়ে নিবি, এটা আছে, তাই না? হ্যাঁ স্যার, হ্যাঁ। এটা তো গামা, তো এটা ছিল, মানে গামা স্কোয়ারটার স্কোয়ার রুট করতে গেলে চরম ছড়িয়ে যাবে ওখানে। কিন্তু এইটা যদি আমি আগে খেয়াল করে নিই যে গামা স্কোয়ার ওয়াজ দিস, তো তাহলে আমার কাছে অনেক সুবিধা হয়ে যায়। সিগমা প্লাস জে ওমেগা এপসাইলন, তার একটা স্কোয়ার রুট থাকবে, আর একটা জে ওমেগা মিউ এর স্কোয়ার রুট থাকবে। অ্যান্ড দিস পার্ট, এটাকে আমি ই লিখেই আপাতত রাখছি। তো সেখান থেকে তুমি দেখতেই পাচ্ছ যে এখানে এটাকে তুমি যদি অ্যাজ আ হোল টোটাল ই, সেটা যদি আকারে লেখো, তাহলে এইচ আর ই এর মধ্যে যে সম্পর্ক, এটা এক ঘর কেটে গেল। সিগমা প্লাস জে ওমেগা এপসাইলন বাই জে ওমেগা মিউ হাফ ইন্টু ই। প্রত্যেকটার মধ্যেই একটা ই টু দি পাওয়ার মাইনাস কে জেড ই টু দি পাওয়ার জে ওমেগা টি, সেই কম্পোনেন্টটা রয়েছে ই জিরোর সঙ্গে। তো সেটা আমি লিখছি, তুমি এটাকে ম্যাগনিটিউড হিসাবেও ভাবতে পারো। এখানে বাকি পার্টটা একই, ভেক্টর পার্টটাও লিখছি না আমি, পরে ফাইনালি সব তিনটে টার্মই লিখছি, সেটা নিয়ে তুমি চিন্তা করো না। বাট দিস ইজ দ্য মেইন রেজাল্ট, যেটা তোমাকে মনে রাখতে হবে। রিমেম্বার, কিছু করার নেই, এটা কাজে লাগবে বহু জায়গায়। রিমেম্বার, হায় হায় হায়, রিমেম্বার করতে গিয়ে সর্বনাশ হয়ে যাচ্ছে। রিমেম্বার করবে, আর এম রিমেম্বার, মানে এটা অ্যাকচুয়ালি দিস ইজ এইচ নট ই টু দি পাওয়ার মাইনাস গামা জেড ই টু দি পাওয়ার জে ওমেগা টি ইজ সিগমা প্লাস জে। তুমি যদি ভেঙে সবটা গোটাটা লিখতে চাও, দ্যাট উইল বি লাইক দিস। আরেকটা কি ধরা পড়ে গেছে? হ্যাঁ, অরুণাভ ক্লাস করছিস না? হুম, তা করবে কেন? বিরাট ছাগল। অ্যাকচুয়ালি দিস ইজ দিস, দুটো ভেক্টর সাইন লিখলে দুটোকে ইকুয়াল করা যাবে না। এইচটা একদিকে, ইটা একদিকে, কিন্তু এইচ এর ম্যাগনিটিউড আর ই এর ম্যাগনিটিউডের মধ্যে এই পরিমাণ হচ্ছে ডিফারেন্স। মানে যেমন আমি আগে জানতাম যে বি ইজ ইন ভ্যাকাম, ভ্যাকামের ইকুইভ্যালেন্টটা কি ছিল? ভ্যাকামের ইকুইভ্যালেন্ট ছিল বি মড অফ বি ইজ মড অফ ই বাই সি। আর এটা জেনারেল রিলেশন, এটা কিন্তু ভ্যাকাম, পারফেক্ট কন্ডাক্টর সব জায়গায় একইভাবে কাজে লাগবে। তো ই এর এখানে তুমি যদি বলো যে এইচ এর তাহলে ফাইনাল এক্সপ্রেশন এইচ এজ এ ভেক্টর, আমি কি লিখতে পারি? এইচ এজ এ ভেক্টর ওয়াজ দিস এইচ নট ই টু দি পাওয়ার মাইনাস গামা জেড ই টু দি পাওয়ার জে ওমেগা টি in the y cap direction.
তো এবারে এটার ম্যাগনিটিউডটা যেহেতু এটা হয়ে গেছে, সো আই ক্যান রাইট ইট অ্যাজ এ সিম্পল যে ম্যাগনিটিউড মাইনাস গামা জেড এর সঙ্গে এটা E0, মানে তুই শুধু H0 এর কথা বলিস, H0 is this part into E0. H0 is this part into E0 of this. No. So H should be written as this. Anyways. তো যাই হোক, তোমাকে মনে রাখতে হবে যে H এর ম্যাগনিটিউড is related to E এর ম্যাগনিটিউড by this. এবারে Hটা as a vector with the sinusoidal oscillation and attenuation দুটো একসঙ্গে করে এইভাবে লিখতে পারি। আবার H নটটা এই দুটোর মধ্যে এরকম রিলেশন লিখতে পারি। তো যাই হোক, এরপরে আমার শুধু ফাইনালি এটার ইন্টারপ্রিটেশন করে কয়েকটা রেজাল্ট বলাটা বাকি, তো সেটাতেও একটু সময় লাগবে। তো এটাকে আমাকে একটা ম্যাগনিটিউড এবং একটা কি বলে তার ফেজ এইভাবে লেখা যায়। সো আমি এই জিনিসটাকে এইভাবে ডিফাইন করতে পারি। পরের পাতায় চলো, এখনো শেষ হয়নি গল্প, এখনো কিছু বাকি আছে। সো আই ক্যান রাইট ইচ ইজ ই বাই এটা, which এটা will be called inverse of this. এটাকে আমি বলি ইম্পিডেন্স। ওই সার্কিটের, এসি সার্কিটের যেরকম ইম্পিডেন্স পেয়েছিলে সেই রকম অনুযায়ী। তো তুমি এটার ইয়ে বের করবে, তুমি বুঝতেই পারছো যে এটার মড অফ এটা will be h e by h. So you can write এটা as a complex quantity, এটাকে তুমি mod of এটা e to the power I theta n করতে পারো, বা I theta of n বলবো না, I theta of এটা। বেশ, তুমি তোমার হোমওয়ার্ক হচ্ছে যে তুমি মড অফ ইটাটা ক্যালকুলেট করবে। আমি খুব সোজা, কোনো অ্যাবসলিউটলি কোনো সমস্যা না। এটাকে এটার সঙ্গে এটা মাইনাস দিয়ে উপরে গুণ করে টোরে ভাগ করে রিয়েল পার্ট কমপ্লেক্স পার্ট আলাদা করে টোরে এটা সেটা করে ইউ ক্যান ফাইন্ড দ্যাট যে ট্যান থিটা এন, ফাইন্ড এটা হোমওয়ার্ক, তুমি যেটা পাবে ট্যান 2 theta n is sigma by omega epsilon। আবার আমাদের সেই পুরনো বন্ধু ফেরত চলে এসেছে। So this is actually এটা যেটা বোঝাচ্ছে এখান থেকে, সো h তুমি যদি লেখো যে এটাটাকে নিচে লিখলে, সো h আর e এর মধ্যে একটা ফেজ ডিফারেন্স রয়েছে। ভাই এটা মডিউলাসের ডিফারেন্স, আর না আমি এইচটা লিখছি তো, হ্যাঁ এটা 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 মডিউলাসের রিলেশন ইজ ফাইন, মানে mod of h is mod of e by eta, mod of eta, that is okay। আর এটা গেল ম্যাগনিটিউডের ডিফারেন্স, আর এইটা হচ্ছে ফেজ ফ্যাক্টরাল ডিফারেন্স। একটা ম্যাগনিটিউড আছে, একটা ফেজ ফ্যাক্টর, যেগুলো আরো ডিটেইলে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ করে লেখাতে পারলে ভালো হতো, তো এটা তো আর করা সম্ভব হলো না রে। ফেজ এগুলো এখন সব ইয়েতে করানো হচ্ছে, বিএসসির ইলেকট্রোম্যাগনেটিক থিওরিতেই এখন ঢুকিয়েছে এগুলো সব,
এগুলো নেই, রিটার্ডেড পোটেনশিয়াল নেই, রেডিয়েশন নেই। আমাদের সময় রেডিয়েশন থাকতো, কিন্তু এগুলো থাকতো না অতটা। এখন এইগুলো ঢুকিয়ে দিয়েছি বিটুইন এইচ অ্যান্ড ই। তো এইচ এবং ই এর মধ্যে একটা ফেজ ডিফারেন্স তৈরি হলো। দ্যাট ফেজ ডিফারেন্স is governed by this. That phase difference is governed by this. The theta n, we know 2 thetas tan inverse this. Theta n is half of tan inverse of this. তো এইরকম আর কি। থিটাটাকে তুমি অন্য যে কোনোভাবেই লিখতে পারো, ডিপেন্ডিং অন কীরকম কোয়েশ্চেন দিচ্ছে, এরপরে কীরকম কোয়েশ্চেন ফর্ম করবে আমি জানি না, তবে একটা দুটো কোয়েশ্চেন অলরেডি ফর্ম করেছে। তুমি যদি প্রিভিয়াস ইয়ার্সের যে অ্যাসাইনমেন্টগুলো রয়েছে দেখো, যেখান থেকে দেখবে কোয়েশ্চেন দু চারটা ফর্ম হয়েছে, হয়নি তা নয়। তো এটা গেল মোটামুটি জেনারেল থিওরি। এর পরে তুমি এটাকে অ্যাপ্লিকেশনের কথা ভাবতে পারো, যে ইন ভ্যাকাম কি হচ্ছে আমার রেজাল্টের সঙ্গে মিলছে কিনা, ইন ডাইইলেকট্রিক কি হচ্ছে আমার রেজাল্টের সঙ্গে মিলছে কিনা, সেটা একটু চেক করে নিতে পারো। কিন্তু এটা হচ্ছে মোস্ট জেনারেল রেজাল্ট, যে প্রপাগেশন অফ ইএম ওয়েভ ইন আ লুজি ডাইইলেকট্রিক, দ্য রিলেশন বিটুইন এইচ অ্যান্ড ই ইজ দিস। এটা ইঞ্জিনিয়ারদেরও প্রচুর কাজে লাগে। তার আগে আমরা অলরেডি অ্যাটেনিউয়েশন পড়ে ফেলেছি, যে কতটা দূরে যাবে সেটা ডিপেন্ডিং অন দ্যাট আলফা পার্ট, মানে মিউ সিগমা ওমেগা এইসবের উপরে, গুড কন্ডাক্টর পুর কন্ডাক্টর অ্যাজাম্পশন, তারপরে ফাইনালি আমার এই একটা রিলেশন। এইবারে এটাকে তুমি যদি আবার পরপর খেয়াল করো, যে ভ্যাকামের জন্য, ভ্যাকামে কেউ নেই, কিচ্ছু নেই, কিছুই নেই, সিগমা ইজ জিরো, ভ্যাকামে কোনো সিগমা নেই। So, and epsilon is epsilon naught, mu is mu naught. তাহলে তুমি কি পাচ্ছ? H is epsilon naught by mu naught. হ্যাঁ, এটাই তোমার পাওয়ার কথা ভ্যাকামে। কেন ভ্যাকামে was mod of H was, মানে B was E by C, তো তুমি দেখো এটাই মিলছে, B was E by C in vacuum. So that transforms into this, B মানে in vacuum, B মানে mu naught H. So eta is becoming inverse of this, eta to ultota. So eta is mu naught by epsilon naught by half in vacuum. Vacuum to লেখাই আছে। So in dielectric একই গল্প, ডাইইলেকট্রিকের মধ্যে পিওর ডাইইলেকট্রিক, খুলে দিয়েছি। So in pure dielectric, sigma is 0, perfect dielectric, আর এপসাইলন সমান এপসাইলন, মানে এপসাইলন আর মিউ সবই রাখবো বাকি। So H will be then E epsilon by mu to the power half E, সেটাই পাওয়ার কথা ছিল তোমার। Is there any phase difference between E and H in vacuum? No. Kind of phase difference, phase angle is this. Tan theta is sigma by epsilon. Sigma in eight of phase neyi. So no phase difference between E and H. We already know. Both case theta eta 0 as sigma is 0. So no phase difference between E and B. মানে EM ওয়েভ যখন, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যখন ভ্যাকাম বা ডাইইলেকট্রিকের মধ্যে দিয়ে যাচ্ছে, তাদের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স থাকছে না। এরপরে আরেকটা জিনিস তোমাকে বলতে পারি, যে বিফোর উই গোইং টু লুজ ডাইইলেকট্রিক, পারফেক্ট কন্ডাক্টর। What does it mean by perfect conductor? পারফেক্ট ডাইইলেকট্রিক হলো, পারফেক্ট কন্ডাক্টরই বা বাদ যায় কেন? সিগমা টেন্ডস টু ইনফিনিটি। ইফ সিগমা টেন্ডস টু ইনফিনিটি, তাহলে দেখো কেসটা কি হচ্ছে।
সিগমা ইনফিনিটির দিকে গেলে কি হয়ে যাচ্ছে? এটা বেশি বেড়ে যাচ্ছে, তো মানে বাই ম্যাগনিটিউড এখানে যাই থাক, এর রিয়েল পার্ট, কমপ্লেক্স পার্ট, রিয়েল পার্টটাও বেরোবে, রিয়েল পার্টের মধ্যে এটা একটা সিগমা থাকবে। তো দ্যাট মড অফ এটা হচ্ছে এর উল্টোটা। তো সিগমা বেড়ে যাচ্ছে মানে মড অফ এটা বিকামিং টু জিরো, and mod of এটা when becoming to zero, তাহলে তাহলে কি হচ্ছে রে, এতক্ষণ ধরে এত কিছু শেখানোর পরে? থিটা ইনটা 45 ডিগ্রি। হ্যাঁ, সেটা তো 45 ডিগ্রি। এদের ম্যাগনিটিউড সম্বন্ধে কিছু বক্তব্য? স্যার ইটা জিরো হয়ে যাচ্ছে, মানে মড ইটা জিরো হয়ে যাচ্ছে, তো কিছু বলা যাবে না, নো কমেন্ট। জিরো ইনফিনিটি নিয়ে ডিল করতে যাস না। সামথিং বাই জিরো। মড ইটা যদি জিরো হয়ে যায় তাহলে আমি বলতে পারি যে ওখানে এইচটাও আর থাকবে না, তো আলটিমেটলি ওয়েভটাও থাকবে না। একদম, ওয়েভ থাকবে না। হ্যাঁ স্যার, ইটা তো জিরোই হচ্ছে, মানে মডি বাই মডি ইজ ইকুয়ালস টু জিরো হলে তো স্যার ইটা জিরো হয়ে যাচ্ছে। দিস ইজ ইন্টারেস্টিং কেস। ই অ্যান্ড বি amplitudes, মানে ই অ্যান্ড এইচ amplitudes, নো কমেন্ট। জিরো তো হতেই হবে, পারফেক্ট কন্ডাক্টরে কেউই থাকবে না, কাপ করে শূন্য। তো যত মানে ডিটা মানে স্ক্রিন ডেপথ টেন্ডস টু জিরো, সেটা অন্য গল্প, কিন্তু তার সঙ্গে একটা রহস্য ছিল। এইটার কিন্তু একটা ফান্ডা রয়েছে, দ্যাট ইজ সিগমা বাই এপসাইলন, সিগমা বাই ওমেগা এপসাইলন। কোথায় লেখাটা রয়েছে? এই মানটা ইনফিনিটি হলেও ট্যানটা 45 ডিগ্রি। এটা একটা ইম্পর্টেন্ট, যে ই আর এইচ নেই, কিন্তু যতটুকুতে আছে বা যদি থাকতো ইন দ্যাট হাইপোথেটিক্যাল কেস সিনারিও, ইট উড হ্যাভ বিন 45 ডিগ্রি। এটা নিয়ে আরো কিছু থিওরি আছে, বাট ফরগেট অ্যাবাউট ইট। এই 45 রেজাল্টটা ইম্পর্টেন্ট, আর কিছু না, যে ই বা এইচ কোনোটাই নেই, কিন্তু এই মালটা তার মধ্যে ফেজ ডিফারেন্সটা আছে। হেবি মজার ব্যাপার। তো যাই হোক, আরো একটা দুটো জিনিস রয়েছে, আর বাকি রেজাল্ট, বাকি ইন জেনারেল, এইসব জেনারেল রেজাল্ট বাকি সব এখান থেকে। আচ্ছা, এর এর মধ্যে কেউ কি খাতায় চালিয়ে ইটার রিয়েল পার্টটা বের করতে পেরেছিস? এনিওয়ান? এটাকে রিয়েল আর কমপ্লেক্সে ভেঙে ফেলেছিস কি কেউ? স্যার ইটা স্কোয়ারেরটা বেরিয়েছে স্যার, ও ওমেগা স্কোয়ার মিউ এপসাইলন বাই তো ইটা সিগমা স্কোয়ার। স্কোয়ারেরটাই তো বেরোবে, সেখান থেকেই তো হ্যাঁ তুই স্যার, বাকি জিনিসটা পাবি। হ্যাঁ স্যার ওটাই এটা বেরিয়েছে, এটা ওমেগা স্কোয়ার মিউ এপসাইলন বাই সিগমা স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার মিউ স্কোয়ার। সেখান থেকে একটু কায়দা করে এটা ঠিক পেয়ে যাবে। কিন্তু ইটা স্কোয়ারের যেটা রিয়েল ইয়ে পার্ট, কমপ্লেক্স পার্ট, এটার কমপ্লেক্স পার্টটা কিন্তু সেটা একই নয়। মানে স্যার ওটা বের করতে হবে কমপ্লেক্স, স্যার, হ্যাঁ, ওটা মানে আলাদা। কমপ্লেক্সের অ্যানালিসিসে আমরা এটা একটু ভুল করে ফেলি, কিন্তু তোর ওইভাবে করার দরকার নেই, বুঝলি তো? তুই এটা স্কোয়ার টয়ার করে করতে পারিস, তাছাড়াও এটাকে এইভাবে রেখে দিয়েও একটা কায়দা করতে পারিস। স্যার এটাকে কমপ্লেক্সটাকে ওই পোলার ফর্মে নিয়ে গিয়ে তাহলে হ্যাঁ হাফটা স্যার, ট্যাকল করতে সুবিধা হয়। হ্যাঁ, এক্স্যাক্টলি। ইটার মধ্যে চলে যাবে। এটাকে পোলার ফর্মে নিয়ে চলে যাবে। হ্যাঁ, এটাকে, এগুলো ট্রিকি ওয়ে, কিন্তু এটাকে পোলারে নিয়ে চলে যাবে, তাহলেই ব্যাপারটা বেটার হয়ে যাবে। তো যাই হোক, যে কোনো কমপ্লেক্স প্রয়োজনে তোদের নলেজ কাজে লাগে না। x plus iy is nothing but r to the power I theta, where r is x square plus I square, and tan theta is y by x. তাহলে যে কোনো রিয়েল বা কমপ্লেক্স কোয়ান্টিটিকে তুমি এইভাবে লিখে ফেলতে পারো। x নেই নেই, y নেই, রিয়েল পার্টটাকে আমি লিখতে পারি না? হ্যাঁ, রিয়েল পার্টটাকেও আমি লিখতে পারি, কোনো সমস্যা নেই, উইথ আ জিরো থিটা, বাকিটা ইজ ফাইন।
জে ওমেগা মিউটাকে লিখবি তুই আর টু দি পাওয়ার আই থিটা 1, যে সিগমা ইটাকে লিখবি আর 2, এইভাবে করে কেটে কেটে দিয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, ফাইনালি আমাকে আরো একটা ইম্পর্টেন্ট রেজাল্ট আমাকে এখান থেকে বের করতে হবে, সেটা হচ্ছে ওই কার্ল এইচটা থেকে, যে as we had curl of h সমান sigma plus j omega epsilon h, সরি ই, তো এই পার্টটাকে আমি বলবো যে দিস ইজ হোয়াট, দিস ইজ জে ওমেগা এপসাইলন সি ইন্টু ই, যে এপসাইলন সি নামক একটা জিনিস ডিফাইন করলাম, কোনো সমস্যা নেই, হ্যাঁ epsilon c is epsilon into 1 minus j sigma by omega e, এটা ধরে ফেলে বসিয়ে ফেলে দেখবি যে ওটা এটাই আসছে, কিছু না। তো এবার এটাকে আমি কায়দা করে লিখলাম এপসাইলন, কেন লিখছি তার পিছনে একটা কারণ রয়েছে, এটাকে বললাম এটাকেই বললাম tan theta eta, this is the phase difference omega by sigma by omega epsilonটা। তো সেটা করার পিছনে উদ্দেশ্যটা কি না, উদ্দেশ্যটা একটা আলাদা উদ্দেশ্য রয়েছে এখানে। আমি একটা, ঠিক আছে, আর রেজাল্ট এটা স্যার ওটা কি থিটা এটা হবে না টু টু থিটা এটা হবে, মানে এটাকে আমি একটা নতুন জিনিস ডিফাইন করে দিলাম, তো কোনো সমস্যা না, এটার পিছনে একটা কারণ রয়েছে বলছি, কিন্তু এটা অনেক সময় লেখি, এটার পিছনে এটা পরবর্তীকালে অপটো ইলেকট্রনিক্সে বা অপটিক্যাল প্রপার্টিজ সলিড স্টেট ফিজিক্সে কাজে লাগবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলি যে কন্ডাকশন কারেন্ট, এইটাকে আমি বললাম কন্ডাকশন কারেন্ট, কেন ডাইইলেকট্রিকের মধ্যে ডিসপ্লেসমেন্ট কারেন্টও থাকবে, কন্ডাকশন কারেন্টও থাকবে। ডিসপ্লেসমেন্ট কারেন্ট হচ্ছে তোমার কন্ডাক্টর, সরি ডাইইলেকট্রিক মেটেরিয়ালের বৈশিষ্ট্য, আর কন্ডাকশন কারেন্ট ফ্রি কারেন্ট। তো যাই হোক, সো জেসি ইজ সিগমা ই অ্যান্ড জেডি, জেডিটা আমার কিছুই না, জেডি হচ্ছে এপসাইলন নট ডেল ই ডেল টি মিউ নট এপসাইলন নট, মিউ নট এপসাইলন নট ডেল ই ডেল টি ইন ভ্যাকাম, এটা ইন ভ্যাকাম, আর ইন ডাইইলেকট্রিক মিডিয়াম এটাকে তাহলে এটা ভ্যাকামে, মানে জেনারেল ডাইইলেকট্রিক মিডিয়ামে জেডি ইজ নাথিং বাট ডেল ডি ডেল টি, না ওটা কার্ল অফ এইচ লিখি বলে ডেল ডি ডেল টি চলে আসে, আদারওয়াইজ আছে এটা থাক, এটাকে আমি মিউ এপসাইলন লিখে চালিয়ে দিতে পারি, চেঞ্জ করার কোনো দরকার নেই। তো তুই এটা থেকে বুঝতেই পারছিস যে না, এটার যেহেতু টাইম ফ্যাক্টরটা রয়েছে, সো দ্যাট উইল বি জে ওমেগা, ওমেগাটা বেরিয়ে চলে এলো ডিউ টু দিস ডেরিভেটিভ মিউ অ্যান্ড এপসাইলন। তো এটা ই এর ডেরিভেটিভটা থেকে বুঝছি আমরা, এখানে ই এর সঙ্গে টাইম ফ্যাক্টর আমরা এটা রয়েছে। So if I divide the magnitude of this with magnitude of this, তাহলে আমি জেসি বাই জেডি এর একটা রিলেশন পাই। আবার লিখছি জেসি ইজ নাথিং বাট জে, সরি সিগমা epsilon and J displacement current is, তাহলে জেসি এটা একটা ইম্পর্টেন্ট রেজাল্ট, জেসি বাই জেডি
It's sigma by omega epsilon, and this is nothing but tan theta, whereas theta is 2 theta of eta. তাই তো? ওভাবেই তো ডিফাইন করলাম। হ্যাঁ স্যার। বেশ, তাহলে জেসি সমান জেডি হবে, এখান থেকে একটা ছোট প্রশ্ন দিয়ে দিলে হবে, when sigma equals to epsilon omega. Sigma equals to epsilon omega will be a very interesting thing. যে সিগমা যদি এপসাইলন ওমেগার সঙ্গে সম্পর্ক একই হয়, বানাতেই পারো তুমি, চেঞ্জিং ইউর ওমেগা সামহাউ, যে পার্টিকুলার ফ্রিকোয়েন্সির জন্য কোনো একটা মিডিয়ামে ওমেগা ইন্টু এপসাইলন সমান সিগমা হয়, সেই মিডিয়ামের অনেক ইন্টারেস্টিং প্রপার্টি থাকে, যার মধ্যে ডিসপ্লেসমেন্ট কারেন্ট উইল বি কন্ডাকশন কারেন্ট, যার মধ্যে ফেজ ডিফারেন্স অফ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড the phase difference between electromagnetic field, that tan 2 theta eta is 1, so that is 45 degree. So সেখান থেকে তার একটা ইম্পর্টেন্ট ফেজ ডিফারেন্স পাওয়া যাবে। তাদের মধ্যে সিগমাটা যদি আবার এপসাইলন ওমেগার সঙ্গে ইকুয়াল হয়, তাহলে তাদের মধ্যে রিলেশনটা কিরকম হবে সেটাও পাওয়া যাবে, ইটাটাও পাওয়া যাবে। তো ডু আ কমপ্লিট সার্ভে মোর যদি করিস আর কি রাত্রেবেলায় বসে। ওকে, বেশ। আর ফাইনালি the refractive index. Refractive index also becomes complex. এটা কিন্তু ইটা নয়, এটা n. n is n into 1 plus I into rho. রোটা করে ডিফাইন করতে হবে, করে নিবি, বের করে নিবি। তো রোটা কিরকম কি বের করবো, কেননা কোত্থেকে পেলাম স্যার, নাই যে কোত্থেকে পাবো না, কিছু না, n তো তুমি জানো যে n is proportional to সরাসরি এপসাইলন, এন্ড সেই এপসাইলনটা এখানে কোত্থেকে কেমন করে এনটা চলে আসছে রে, এখন অবধি যা কিছু আমরা পড়েছি সেখান থেকে এন কোত্থেকে পাবো রে? রুট অফ এপসাইলন। হ্যাঁ, এন তো রুট অফ এপসাইলন, এখানে কি শুধু রুট অফ এপসাইলন? তাহলে এখানে এপসাইলনটা কি? এপসাইলন সি হবে, মানে আমরা যেটা নিয়েছি এপসাইলন সি ইকুয়ালস টু এপসাইলন ইনটু 1 মাইনাস জে সিগমা বাই ওমেগা। কেন 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 এপসাইলন সি হবে বাবা? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটাও তো মানে চেঞ্জ হবে ওই হ্যাঁ, সেটা ইয়ের চেঞ্জ জন্য। হবেই, কিন্তু এইটার সঙ্গে ওটার কি সম্পর্ক? ওই মানে যেহেতু স্যার ওই কমপ্লেক্স হচ্ছে ইয়েটা, ওর জন্য মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটাকেও তো কমপ্লেক্স হতে হবে। হ্যাঁ, সেই অবধি ঠিক আছে, সেই অবধি আমার আন্ডারস্ট্যান্ডিং এর কোনো সমস্যা নেই, যেটা কমপ্লেক্স হতে হবে। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের বেসিক ডেফিনেশনটা এই যে এপসাইলন সিটা আমি বলে দিচ্ছি, এখানে আমি কি করছি, কার্ল এইচ সমান এরকম কিছু একটা করেছি, এটার সঙ্গে সরাসরি তুই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটাকে কি করে রিলেট করছিস? হোয়াট ইজ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স? এটা তো আমি একটা আরবিটারি ডেফিনিশন বললাম, এটা যে কার্ল এইচ সমান এটা ছিল, যদি দেখো এপসাইলন সি সমান কিছু একটা ধরি, তাহলে কার্ল এইচটাকে এভাবে লিখতে পারি। সো এখানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কোত্থেকে এলো? দিস ইজ আ ঠিক আছে, দিস ইজ আ কমপ্লেক্স কমপ্লেক্স পারমিটিভিটি, এই অবধি ঠিক আছে। তাহলে এটার স্কোয়ার রুট তাই এন হবে, এই কথাটা বলতে গেলে আরো দুখানা আর্গুমেন্ট দেওয়া উচিত।
স্যার ওই কন্ডাক্টর বলে ওই সিগমার কন্ট্রিবিউশনটাও আসছে, মানে না না, এগুলো যেগুলো ওইটা বলছিস আমি সেটা জানি, ওগুলো আমি জিজ্ঞেস করছি না। কার কন্ট্রিবিউশন আসছে, কন্ডাক্টিং মেটেরিয়াল হচ্ছে বলেই সবকিছু কমপ্লেক্স হচ্ছে, এগুলো আমরা জানি। হোয়াট ইজ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, তার যে বেসিক ডেফিনিশন সেইটা কি মিডিয়াম টু মিডিয়াম বদলে যায় নাকি? যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইজ দ্য রেশিও বিটুইন ভেলোসিটি অফ লাইট অ্যান্ড the velocity of that medium, velocity of light or wave into that medium, সেটা তো বদলে যাচ্ছে না। তো আমরা অ্যাকচুয়ালি একটা কথা এখনো বলিনি যে হোয়াট ইজ দ্য ভেলোসিটি অফ প্রপাগেশন অফ ওয়েভ। এই যে গত 1.5 ঘন্টা ধরে আপনি চিৎকার করে যা কিছু করেছেন, কোথাও কি আপনি বলেছেন যে প্রপাগেশন ডাইইলেকট্রিকের মধ্যে সিটা যায় যে হ্যাঁ ভেলোসিটি অফ প্রপাগেশন ইজ 1/μ এপসাইলন ছিল, ভ্যাকামে ছিল 1/μ0 এপসাইলন নট। আর এই লুজি ডাইইলেকট্রিকে প্রপাগেশন ভেলোসিটি সম্বন্ধে কোনো কমেন্ট এখনো অবধি কোথাও বলা হয়। এইটাই যদি প্রশ্নটা করতিস কেউ কাউন্টার আর্গুমেন্টে যে স্যার এইগুলোর সঙ্গে ভেলোসিটি অফ প্রপাগেশন অফ ওয়েভের কি কোনো সম্পর্ক রয়েছে, নাহলে আপনি আলাদা করে একটা এরকম কমপ্লেক্স ধরছেন, কমপ্লেক্স পারমিটিভিটি ধরা হচ্ছে নিশ্চয়ই কিছু একটা, বা ফাইনালি যখন আমি এখানে জিজ্ঞেস করছি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা থেকে এলো, কেমন করে এলো। সো গোটা জিনিসটা করতে গিয়ে যে ভেলোসিটি অফ প্রপাগেশনটা নিয়ে এখনো অবধি কিন্তু কোথাও কোনো কমেন্ট করা হয়নি। হয়েছে কি? কোথাও না কোনো স্যার। কমেন্ট করা হয়নি। কিন্তু উত্তরটা এত কিছুর মধ্যে লুকিয়ে আছে কোথাও না কোথাও। যে যখন আমি প্রথম তোর এইগুলোর মধ্যে velocity of propagation itself, এগুলোর মধ্যে লুকিয়ে নেই উত্তরটা? স্যার ওই যদি ওই এইচটাকে সামহাও আমি ডেল ডেল টির ফর্মে নিয়ে আসতে পারি, তাহলে স্যার ওই তো ডেল ডেল ওই টি এর ইয়ের ফর্মে ফর্ম তো রাখাই মানে আছে, ওয়েভ ইকুয়েশনের ফর্মে তো ওয়েভ নিয়ে আসা যাবে, ইকুয়েশনের ডেল টু ফর্মই এইচ তো এটা, ইকুয়ালস। ওয়েভ হ্যাঁ ইকুয়েশনের স্যার, ফর্মই তো এটা। তাহলে ওয়ান বাই ভি স্কোয়ার, তাহলে স্যার ওই ভেতরে যেটা রয়েছে ওইটাই তো হবে। এটা ডেল স্কোয়ারই ডেল টি স্কোয়ার, আর ইয়ের তো একটা টাইম ডেরিভেটিভ রয়েছে না? তো টাইম স্যার ডেরিভেটিভটাকে তুই যদি মানে ডেল স্কোয়ারই ডেল টি স্কোয়ার উইল বি মাইনাস অফ ওমেগা স্কোয়ার অফ ই। তো আমি আরেকটা কথা অ্যাড করে দিই, যেটা কেউই প্রায় বলবে না এখানে, অটোমেটিক নোটে কোথাও লেখা থাকে না। ওকে, সো উই স্টার্ট হিয়ার, যে এটা এখানে ছিল, আর ই এর অ্যাজ এ কম্পোনেন্ট অফ দিস আমি জানি যে এটাকে ডাবল ডেরিভেটিভ করি, আমি জানি I get minus omega square es, that is minus omega square e. So if I write in the counterpart to be called, that will be j omega mu sigma minus omega square eta হয়ে যাচ্ছে del square e del t square by omega square। এইটা তো রিয়েল ওয়েভ ইকুয়েশন, মাইনাস ওমেগা স্কোয়ার হবে না? এটা একটা রিয়েল ওয়েভ ইকুয়েশন। তাহলে এইবারে অ্যানালজি তুমি টেনে বলতে পারো যে ওকে স্যার, না সি স্কোয়ারটা উপরে না নিচে, না ঠিকই আছে। সো এইবার তুমি বলতে পারো যে ওকে the velocity of the proper এর প্রপাগেশনটা
kind of a এটা আউটসাইড অফ দ্য সিলেবাস অত মানে আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য সো দ্যাট কেন বলতো এটা আউটসাইড অফ দ্য সিলেবাস ভেলোসিটিটা কমপ্লেক্স ইট ইজ অ্যাকচুয়ালি নট ডিফাইন্ড হ্যাঁ এটা এটা ঠিক কোথাও এটা লেখা থাকবে না এটা তোমার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য কিন্তু কমপ্লেক্স ভেলোসিটি জিনিসটা বেশ ডিফিকাল্ট টু কনসেপচুয়ালাইজ কিন্তু এখান থেকে তুমি যেটা পেতে পারো যে ইয়োর এন should be c by v and v will be square c by v টাকে তো আমি তাহলে উপরে তুলে দিচ্ছি এটাকে mu epsilon minus j এরকম একটা জিনিস হয়ে যাওয়ার কথা সেইটাকে একটু কায়দা ফায়দা করে আমি এখানে লিখবো যে এটা 1 প্লাস আই সিগমা যেখানে এনটাকে তুমি বাইরে বের করে ফেলবে কোনোভাবে এখান থেকে সেটা এমন কিছু সমস্যা না দ্যাট সি ইজ অলরেডি দেয়ার আর এন যেটা এমনি এন মানে এটা অ্যাকচুয়ালি লেখা উচিত ছিল আমার এন জিরো কাইন্ড অফ তো তাহলে এন জিরোটা কি এন জিরোটা হচ্ছে সি বাই আর হচ্ছে না তাই তো এন জিরো ইজ সি বাই আর হচ্ছে না তা হবে কেন এন জিরো ইজ C into root over mu naught mu epsilon. এক্স্যাক্টলি মানে নর্মাল মানে ডাইইলেকট্রিকের জন্য যে রিয়েল রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা থাকার কথা ছিল সি বাই ভি আর কি দ্য রিয়েল ভি ওই কমপ্লেক্স পার্টটা কিন্তু কমপ্লেক্স ভি ইজ নট ডান মানে নট ডিফাইন্ড ঠিকঠাক তাহলে এটা সি বাই ভি মানে দিস ইজ 1 বাই মিউ মানে অ্যাকচুয়ালি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স वगैरह वगैरह মিউটাকে আলাদা করে ধরতেও পারিস নাও ধরতে পারিস তো যাই হোক তো এইটা ওখানে নিয়ে নিতে হবে তো মিউ মিউ নট ও সব কায়দা কায়দা করছি না তো যদি অ্যাপ্রক্সিমেটলি এপসাইলন আর তো এটা একটু কায়দা করে বের করবি এই পার্টটা বের করা যায় ওটা অ্যাকচুয়ালি ওই বুঝতেই পারছিস এখানে যেটা করেছি সেটাই বারবার পালিয়ে যাচ্ছে এখান থেকে ওটা বের করে একটা রিয়েল পার্টটাকে বাইরে বের করে নিলাম তাহলে মিউটা বাইরে বেরিয়ে চলে গেল ওমেগাটা so if I do this c by mu epsilon গোটাটাকে কমন তাহলে it will be 1 minus j mu sigma না মিউ নেই আর j sigma দেখ এইবার ঠিক আছে পড়াতে শুরু করলে তো অনেক ইচ্ছা করে টাইম কই যা হয়েছে হয়েছে এটা আশা করি বোঝা যাচ্ছে যে মিউ আর সিগমা যদি মিউ আর এপসাইলন যদি আমি এখানে কমন নিয়ে নিই তো দিস উইল বি 1 মাইনাস জে সিগমা বাই একটা ওমেগা এপসাইলন এইটাকে আমি এবারে দিস উইল বি অ্যাপ্রক্সিমেটেড লাইক এপসাইলন কিন্তু মিউ আর মিউ নট খুব বেশি আলাদা কিছু হয় না ফলে এইটা কাইন্ড অফ আ রিয়েল এন জায়গা কই রে
this is approximated as epsilon. এখানে আমার একটা আমি অ্যাপ্রক্সিমেশন করেছি যে this. So এই জিনিসটাই আমি বলতে চাইছিলাম যে that n is approximated as epsilon into 1 minus j sigma by epsilon omega to the power half. এখান থেকে তুমি এটা অ্যাপ্রক্সিমেট করে বের করতে পারো কিনা দেখো তো রোটাকে। এটা কেটে দিচ্ছি। Find row. This is homework. ব্যাস, আরো কিছু স্যার জিনিস। ওটা স্যার এটা পুয়ার কন্ডাক্টর হলে তো মাইনাস সিগমা বাই 2 ওমেগা এপসাইলন এটাই হবে। ঠিক আছে, বাকিটা আজকের মতো এখানেই শেষ। আরো কিছু জিনিস এখানে বলা দরকার ছিল, পরের দিন বলবো। যে ওই এগুলো কিছু না, বাকিটা পরের দিন। আর 5 মিনিট পরের দিন আবার এটা একটা 10 মিনিটের একটা ইন্ট্রোডাকশন ব্রিফ রেজাল্ট গুলো বলে দিয়ে, আর যে দুই একটা ইন্টারেস্টিং রেজাল্ট বলা বাকি আছে সেগুলো বলে, কারণ আমাদের আরো দুটো ক্লাসে প্রবলেম নেই, আমরা খানিকটা করে ফেলেছি। আমরা কি বলে ওই গেজ এবং পোটেনশিয়াল থিওরি সবটা করে ফেলেছি। ফলে আমাদের ওয়েব গাইড করতে হবে। ওয়েব গাইডটা খুব সুন্দর করে আমি গত সেশনের ক্লাসে পড়িয়েছি ক্লাস 7-এ, উইথ এক্সাম্পল সব কিছু। ফলে ওয়েব গাইড নিয়ে আমাকে আর খুব বেশি মাথা ঘামাতে হবে না। আমি লাস্টে রিলেটিভিস্টিক ইডি অ্যান্ড রেডিয়েশন নিয়ে একটু মাথা ঘামাবো। সে দুটো তোমরা আগে একটু দেখবে, পড়বে। ঠিক আছে, আপাতত এই 3 দিনের কাজ হচ্ছে এই জিনিসটাকে গোটাটা উদ্ধার করা এবং সাম এক্সাম্পল, 2-4টা এক্সাম্পল করবে। Do some examples from Administer, এটা একটা বই আছে, একটু এদিক ওদিক গুগল করে খুঁজে বের করে নিবি, পাওয়া যায়। জোসেফ এডমিনিস্টার। এখানে কয়েকটা অঙ্ক দেওয়া রয়েছে, কিছু অঙ্ক ভালো, 2-4টা, সব অঙ্ক কিছু না, প্রচুর বড় বড় অঙ্ক আছে, মানে প্রচুর আজে বাজে ইঞ্জিনিয়ারিং বেসড অঙ্ক আছে। তো জোসেফ এডমিনিস্টার, এর বোধহয় নামটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক্স। অভিজিৎ একটু দায়িত্ব নিয়ে বইটা পাঠিয়ে দিস তো গ্রুপে, এটা ছেলেপুলে খুঁজতেই 1 ঘন্টা লাগাবে। ঠিক আছে স্যার। এটা একটু দেখবি যে এখানে চ্যাপ্টার 14-তে কয়েকটা এক্সাম্পল যদি করিস তাহলে জিনিসটা দাঁড়াবে। তো এটা কেন স্যার এত গুরুত্ব দিয়ে করালেন, এটা যেহেতু কেন করালাম, কেন যেহেতু কম অঙ্ক এখান থেকে এসছে, ফলে এখান থেকে আরো অঙ্ক আসার চান্সেস, আমাকে চান্স ছাড়লে চলবে না। যেখানে যেখানে যত যত আনএক্সপ্লোরড জায়গা দেখতে পাবো সেখান থেকে কিছু কিছু করে অঙ্ক আমি মানে সেই জায়গাগুলোতে একটু জোর দেওয়ার চেষ্টা করব। যেহেতু আমার যেগুলো বেশি ডিসকাসড জিনিস সেগুলো আমি আগের সেশনের ক্লাসে বেশি ডিসকাস করেই ফেলছি, মানে আফটার সাম পয়েন্ট অফ টাইম 2-4টা আরো 2-একটা সেশন পেরিয়ে গেলে পর আমাকে আর নতুন সেশনে আমি একদম জটিল অঙ্ক খুঁজে খুঁজে করানোর চেষ্টা করতে পারবো, বাকি সব রেকর্ডিং এ আমার থেকে যাবে, সেটা আমার একটা আইডিয়াল গোল। তো যাই হোক, দেখো আগের ক্লাস সেশনটা যদি একটু দেখে থাকো আর আজকের ক্লাসটা যদি তুমি করে থাকো, তাহলে এই জটিল ব্যাপারটা, যেটা কিনা একটা ইলেকট্রোম্যাগনেটিক থিওরির সিলেবাসের 1/3, সেটা আমরা আজকে মোটামুটি বুঝে ফেলতে পেরেছি ডেরিভেশনও করে করে। ফলে পড়তে চাইলে এমন কিছু শক্ত ব্যাপার নয় জিনিসটা। তো যাই হোক, ঠিক আছে, আজকের মতো গল্প এখানেই শেষ। রেকর্ডিংও বন্ধ করে দিই, একটু টাইমটা এক্সিড করে গেল, কি আর